দেখেন, আমরা হ্যাঁ, যদি এখন নাউনের দেখা দিকে যাচ্ছে। আসি, আপনার যে বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামসে, অর্থাৎ চাকরির যে কোনো পরীক্ষায় নাউন এবং প্রোনাউন থেকে প্রশ্ন আসেই। তো আজকে যেহেতু আমরা নাউন পড়বো, তো নাউন থেকে বলি। দেখেন, নাউন থেকে আমাদের যে প্রশ্ন হয়, মোটামুটি দুই ভাগে আপনি ভাগ করতে পারেন। একটা হলো যে নাউনের ক্লাসিফিকেশন টাইপের প্রশ্ন, অর্থাৎ নাউনের যে টাইপস গুলো আছে সেই টাইপস গুলো থেকে প্রশ্ন হয়। আহ, আরেক টাইপ আরেক সাইডে প্রশ্ন হয়, সেটা হলো নাউনের কতগুলো অ্যাপ্লাইড রুলস আছে, একদম সরাসরি অ্যাপ্লাইড কতগুলো রুলস আছে, সেই অ্যাপ্লাইড রুলস থেকে আসলে আমাদের প্রশ্ন হয়। তো আমরা যখন প্রিপারেশন নিব, তখন প্রথম দুইটা কাজ করব। একটা কাজ হলো যে আপনি যদি নাউন সম্পর্কিত কোনো বই, রেফারেন্স বইগুলো ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে নাউনের, মানে নাউন যে টপিক, এই টপিকটার অনেক বেশি, মানে অনেক বড়, এবং কন্টেন্ট গুলো অনেক বেশি ব্রড। তো আমাদের প্রথম যে কাজ হবে সেটা হলো যে আমি নাউনের পড়াটা কমায় ফেলবো। অর্থাৎ আমি নাউন সম্পর্কিত এত পড়াশোনা আছে, এত বইয়ের এত রেফারেন্স আছে, এত কিছু পড়া সম্ভব না, বা পড়লেও মনে রাখা সম্ভব না। আরো গুরুত্বপূর্ণ কথা হলো যে আমার সবগুলো ইম্পর্ট্যান্ট না, অর্থাৎ আমার সবগুলো পড়া জরুরি না। আমি এখানে পিএইচডি করতে আসি নাই, বা কোনো স্পেশালাইজড একটা টপিকের উপরে স্পেশালাইজড হইতে আসি নাই। আমি এতটুকুই পড়বো যতটুকু আমার এক্সামগুলো কাভার করবে, অর্থাৎ নাউন টপিকটা আমার এক্সামগুলো কাভার করবে, এইরকম করে আমি আমার এরিয়াটা ভাগ করে নিব। এবং ওই টপিকটুকু আমি খুব ভালো করে ডিটেলস পড়বো, দরকার হলে আমি বারবার পড়বো। এটা হলো আমাদের প্রথম কাজ, অর্থাৎ আমি কতটুকু পড়বো এটা আমরা প্রথমে আইডিয়া নিয়ে নিব। দুই নম্বর কাজ হলো যে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেন, যে নাউনের প্রশ্নগুলো কিন্তু প্রথাগত বই থেকে কম আসে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসে, আসে না আমি এটা বলবো না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সবসময় আসে, কিন্তু যে কিছু কিছু বইয়ের রেফারেন্স থেকে আসে। যেমন আমি আপনাদেরকে একটু যদি বলি, রেমন্ড অ্যান্ড মার্ফির একটা বই আছে, ওখান থেকে প্রশ্ন আসে। এ জে থমসনের একটা বই আছে, ওখান থেকে প্রশ্ন আসে। ক্লিফ স্টোফেলসের একটা বই আছে, ওখান থেকে প্রশ্ন আসে। বিশেষ করে ব্যাংক বা যে পেট্রো বাংলা যে এক্সামগুলো হয়, ওখানে দেখবেন যে নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আসে, পিটারসন টোফেলস থেকে প্রশ্ন আসে, ব্যারন স্টোফেল থেকে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হলো যে আমরা কি অতগুলো বই পড়বো? অতগুলো বই পড়তে পারলে অবশ্যই ভালো, আমরা অতগুলো বই পড়বো, আমি পড়াবো আপনাদেরকে। অর্থাৎ আমার ক্লাস লেকচারে থাকবে ওই বইগুলোর প্রত্যেকটা রেফারেন্স থেকে শুরু করে এক্সাম্পল পর্যন্ত ওই বইগুলোরই থাকবে, অর্থাৎ যেগুলো আমাদের বিসিএস সহ অন্যান্য সকল এক্সামে আসে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যদি কারোর ওই বইগুলো থাকে, এটা দোষের কোনো কিছু না, খারাপ কোনো কিছু না। বইগুলো রেফারেন্স বুক হিসেবে আপনার কাছে থাকতেই পারে, তবে ওইটা ম্যান্ডাটরি কিছু না। অর্থাৎ আপনি একটা টপিকের জন্য এতগুলো বই কিনবেন, আমি এটা বলছি না। আমার আমার কথা হলো যে ওখান থেকে যে যে প্রশ্নগুলো লাগে সেইগুলো আমি ক্লাসে পড়াই দিব। আপনি যদি ক্লাস করেন, আমার নোটস করেন, আমার জন্য একটা আলাদা খাতা বানাবেন। আমরা আমি আজকের ক্লাসটা আমরা স্টার্ট করছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে একদম কমপ্লিট কমপ্লিট ক্লাস হবে, অর্থাৎ ক্লাসগুলো মোটামুটি একটু লেন্দি হবে। তো আমার জন্য কি করবেন, আপনি আমার জন্য একটা আলাদা খাতা বানাবেন। অর্থাৎ আমি যা যা পড়াবো, যা যা করবো, নোটস করবেন, বাকি তো নোটস আমি দিবই। আমার নিজের তৈরিকৃত নোটস আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আমার বেশ কয়েক ধরনের নোটস আছে। একটা হলো যে একদম প্রথাগত যে নোটস, এর বাইরেও একদম শর্টকাটে কিছু, ধরেন নাউনের উপরে শর্টকাটে একদমই, মানে যেগুলো জিস্ট বিষয়, ওইগুলো আমার হাতে লেখা নোটস আছে। অর্থাৎ আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমার ওই নোটসগুলো করা ছিল, ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, টাইম টু টাইম শেয়ার করব। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই দুইটা বিষয়। অর্থাৎ একটা হলো যে আমি আমার নাউন নাউন বলে না, যে কোনো টপিকে আমি শুধু আজকে নাউন পড়াবো, তো তো নাউন সম্পর্কিত বলছি। আমি যা পড়াবো আপনি সেগুলো একদম দেখবেন যে আমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে সামঞ্জস্য করে আমরা নিজের একটা সাজেশন তৈরি করে ফেলবো, অর্থাৎ কতটুকু পড়া উচিত, কতটুকু বাদ দেওয়া উচিত। দ্বিতীয় কথা হলো যে আমরা সেগুলোই পড়বো যেগুলা, মানে সেইগুলো রেফারেন্সই পড়বো, যে যে বই থেকে পাই সেগুলো পড়বো, যেগুলো আমাদের বিশেষ অন্যান্য পরীক্ষাগুলো আসছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে। ঠিক আছে? তো ঠিক আছে, আমি কথা না বাড়াই আমি কাজে চলে যাই। প্রথমে দেখেন যে আমাদের নাউন ক্লাসে আমরা আমরা তো জানি যে নাউনের সংখ্যা কি। দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন।
তো সংজ্ঞা, নাউনের সংজ্ঞা আসে না, এটা আপনারা জানেন খুব ভালো করেই। সো নাউনের প্রথমেই আমি যদি টাইপসের দিকে যাই, দেখেন নাউন আর নাউন মূলত কয় প্রকার? নাউন আর বেসিক্যালি টু কাইন্ডস অফ। নাউন মূলত দুই প্রকার, এটা আমরা কিন্তু পড়ছি, ছোটবেলায় পড়ছি। দেখেন, একটা কি কনক্রিট নাউন, আর একটা কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। আচ্ছা, ওইটা তো আছেই। আবার আমি যদি বলি অন দ্য বেসিস অফ কাউন্টিং সিস্টেম নাউন আর বেসিক্যালি টু কাইন্ডস অফ, ওয়ান ইজ কাউন্টেবল নাউন অ্যান্ড অ্যানাদার ইজ আনকাউন্টেবল নাউন। অর্থাৎ একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না, তাই না? এই 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 দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আমরা শুরুতেই দেখেন, আমি শুরুতেই নাউনের টাইপসে চলে আসছি। অর্থাৎ আমি বললাম যে নাউনের ক্লাসটা আমি দুই ভাগে করব, একটা হলো টাইপস পড়াবো, আর একটা পড়াবো কি, যে নাউনের কতগুলো অ্যাপ্লাইড রুলস আছে, ওই অ্যাপ্লাইড রুলসগুলো আমরা পড়ব। তো প্রথমে আমি নাউনের টাইপসে আসি। একটু একটু সবাই খাতায় নোট করবেন সবাই, প্লিজ। দেখেন, এডুকেশন, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা হলো যে নাউনকে গণনা করা যায় তাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো। আনকাউন্টেবল নাউনটা কি? যে নাউনকে গণনা করা যায় না, পরিমাপ করা যায় না, সেটা হলো আনকাউন্টেবল নাউন। এটা আপনাদের লেখার দরকার নেই, এটা যেহেতু নোটসে আছে নোটসেই থাকুক, ঠিক আছে? এটা লেখে এনার্জি নষ্ট করার দরকার নাই। তো বলা হচ্ছে যে কিছু আনকাউন্টেবল নাউন আছে বা নন কাউন্টেবল নাউন আছে, এইগুলোকে যদি গণনা করতে পারেন আপনি, তাহলে আপনি কাউন্টেবল কন্টেইনারে রাখা হয়, অর্থাৎ ওইটা বিশেষ প্রক্রিয়ায় কাউন্টেবল হইতে পারে। এটা খুব আহ, আলাদা করে মাথায় রাখবেন যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, ওইটা যদি আপনি একটা কাউন্টেবল কন্টেইনার থাকে, অর্থাৎ এমন একটা পাত্র থাকে যেটা যেটা আসলে ওই পাত্রটা গণনা করা যায়, সেটাকে আমরা আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনে কনভার্ট করে ফেলতে পারি। যেমন ধরেন মিল্ক, আমরা যদি উদাহরণ হিসেবে বলি মিল্ক, মিল্ক আমরা জানি যে গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। কিন্তু মিল্ক একটা পাত্রে রাখা যায়, সেই পাত্রটা হলো গ্লাস, এই গ্লাসটা কিন্তু গণনা করা যায়। সো ওয়ান গ্লাস অফ মিল্ক, টু গ্লাসেস অফ মিল্ক, থ্রি গ্লাসেস অফ মিল্ক, ম্যানি গ্লাসেস অফ মিল্ক। অর্থাৎ এই গ্লাসটাকে আমরা বিভিন্ন কাউন্টেবল কন্টেনারে রাখতে পারি। সো এই ক্ষেত্রে মিল্কটা কিন্তু কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বিশেষ প্রক্রিয়ায় ইউজ হচ্ছে। সো আমি যদি বলি ডিস্টিংশন বিটুইন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মূলত পার্থক্যটা কি, দেখুন খুব সহজ করে, যে একটা গণনা করা যায়, কাউন্টেবল গণনা করা যায়, আনকাউন্টেবল গণনা করা যায় না। তারপরে বলি সব থেকে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা, এই পয়েন্টটা আলাদা করে মনে রাখবেন, যে কাউন্টেবল নাউনটা হলো সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হইতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, কাউন্টেবল নাউনটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, অর্থাৎ এর সাথে সিঙ্গুলার বাচক এস বা ইয়েস বা অন্য কোনো কিছু যুক্ত হয় না। অর্থাৎ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার মানে প্লুরাল হওয়ার কোনো সুযোগ নাই, সর্বদাই এটা সিঙ্গুলার, এবং এইগুলোর সাথে আপনি এস বা ইয়েস যুক্ত করতে পারবেন না, কারণ এস বা ইয়েস যুক্ত করলেই তো সেটা কি হয়ে যাচ্ছে, প্লুরালে চলে যাচ্ছে। দেখেন এখানে এই যে 3 নম্বর পয়েন্টে বলছে পূর্ব সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়। আসলে সংখ্যাবাচক শব্দ বলতে কি, যে কোনো নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন, যেমন 1 2 3 4 5 এগুলো ব্যবহার করতে পারবেন। আর আনকাউন্টেবল নাউনে আপনি ওই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবেন না, পরিমাণগুলো ব্যবহার করতে পারবেন, পরিমাপ। অর্থাৎ কোনো কিছু পরিমাপ করা যায়, যেমন অনেক অনেক পানি, মাছ ওয়াটার। আপনি ম্যানি ওয়াটার ব্যবহার করতে পারবেন না, মাছ ওয়াটার। ম্যানি হলো নাম্বার, কাউন্ট, নাম্বার বোঝাই। দেখেন কাউন্টেবল নাউনের পূর্বে কোনো ডিটারমিনার ব্যবহার করতে পারবেন না। ডিটারমিনার বলতে কোনটা, ওই যে এ অ্যান আছে, তারপরে আপনি দি আছে, মানে এই ডিটারমিনারগুলো, ম্যানি আছে, এই ডিটারমিনারগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তবে আনকাউন্টেবল নাউনে আপনি এ অ্যান ব্যবহার করতে পারবেন না, বা কাউন্টেবল ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারবেন না, কিন্তু অন্যান্য ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আপনি দি ব্যবহার করতে পারবেন, যদি স্পেসিফিক বুঝাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমাদের কাউন্টেবল নাউনের কতগুলো রুলস যদি আমরা চিন্তা করি,
তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, দেখেন যে নন কাউন্টেবল নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এবং এরপরে ভার্ব কি বসবে, সিঙ্গুলার বসবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, অর্থাৎ আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে, আমি আবার বলি আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এক্ষেত্রে অবশ্যই ভার্বটা কি হবে, সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউন মাত্রই সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। যেমন দেখেন আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, একটা হলো তোশি স্পিক্স দ্য জাপানিজ অ্যাট হোম। প্রথমে আসেন যে জাপানিজ, জাপানিজ কি? জাপানিজ হলো একটা ল্যাঙ্গুয়েজ, জাপানের ল্যাঙ্গুয়েজ হলো জাপানিজ। তো আপনি ল্যাঙ্গুয়েজের পূর্বে দি ব্যবহার করতে পারবেন না, কেন বলেন তো? ল্যাঙ্গুয়েজের পূর্বে প্রথম কথা হলো যে ল্যাঙ্গুয়েজ হলো আনকাউন্টেবল নাউন, সো ল্যাঙ্গুয়েজ যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে আপনি দি ব্যবহার করতে পারবেন না। তবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দি ব্যবহার করলে এটা আবার অন্য অর্থ প্রকাশ করে, জানেন এটা কি? জি স্যার, জাতি। তখন জাতি বোঝাই, নেশন বোঝাই, অর্থাৎ জাপানি জাতি। সো আমি তো আর জাপানি জাতি বোঝাচ্ছি না, স্পিক কথা বলে তো আর জাপানি জাতিতে না, জাপানি ভাষায় কথা বলে। সো এক্ষেত্রে আমি দিটা উঠাই দিব, কেটে দিব। সো তোশি স্পিক্স জাপানিজ অ্যাট হোম। অনুরূপভাবে আমি যদি এটা বলি যে আই লাইক মাই ট্রি উইথ দ্য মিল্ক, তাহলে একই অর্থে, অর্থাৎ মিল্ক হলো আনকাউন্টেবল নাউন, এটার পূর্বে আমি দি বসাবো না, সো আমি শুধু উইথ মিল্ক। এই যে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন করলাম, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা এতটুকু করব। আমি দেখেন ইনিশিয়াল করলাম, আমরা এখন মানে মেইন যে টাইপস, অর্থাৎ কাউন্টেবল নাউন এবং নাউনের যে মেইন টাইপস, অর্থাৎ কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটার আমরা সরাসরি এইটাতে একটু চলে যাই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, আচ্ছা, sir. আচ্ছা, একটু এই পোর্শনে একটু সবাই একটু খাতা কলম বের করেন, কারণ এখানে আমি একদম স্পেসিফিক লিখে দিব, এইগুলো আপনি নোট করে রাখবেন। ইলাবোরেট ডিসকাশন। দেখেন, নাউনের প্রথমে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, একটা নাম কি, কনক্রিট নাউন, অন্যটার নাম কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমেই আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। এখন দেখেন কনক্রিট নাউন কয় প্রকার? কনক্রিট নাউন আবার হলো চার প্রকার। চার প্রকার। হ্যাঁ, কনক্রিট নাউন চার প্রকার। তো আমরা যদি এক নাম্বার বলি, যে এক নম্বরে কি, প্রপার নাউন। প্রপার নাউন। আচ্ছা, নাম্বার টু, দুই নম্বরে কমন নাউন। নাউন। আচ্ছা, তিন নাম্বার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট, এটাই দেন, অসুবিধা নেই। আর একটা হলো কালেকটিভ। কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকটিভ আগেও দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো এই চার প্রকার প্রপার নাউন। প্রথম কথা হলো যে প্রপার নাউনটা কি? স্যার, নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম, অর্থাৎ এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন। জি স্যার। পার্টিকুলার পারসন, এটা আমরা সংজ্ঞায় জানি। এখন আমি যদি আপনাকে বলি টাইটানিক, টাইটানিক এটা কি কোনো পার্সনের নাম, কোনো ব্যক্তির নাম টাইটানিক? আচ্ছা, আমি যদি বলি ফ্রাইডে, একটা জাহাজের নাম, মানে একটা বস্তুর নাম, ফ্রাইডে। জি স্যার। ফ্রাইডে এটাও কি একটা বস্তুই তো, একটা মানে বস্তুই ধরেন, কনক্রিট একটা বস্তুই ধরেন আপনি। তারপরে কোরআন, বাইবেল, মুন, এইগুলো কিন্তু নেম অফ থিংস, নট নেম অফ পারসন। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি,
এখানে ঢাকা কি নেম অফ পারসনস? না। এটা স্থানের নাম না স্যার। স্যার, স্থানের নাম এটা। রাইট। তাহলে স্থানের নাম, তার মানে আমরা তো এমনিতেই জানি যে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, এটা কিন্তু আমরা জানি। নির্দিষ্ট। তাহলে এর সাথে আমি জি কি স্যার। অ্যাড করতে পারি? এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, থিংস, প্লেস অর এনি আদার থিং। অর্থাৎ যে কোনো কিছুর নামকেও আমরা কি বলতে পারি? প্রপার নাউন। নাউন। তখন নাম ডেফিনেশন লেখার দরকার নেই, শুধু ডেফিনেশন গুলো জেনে রাখেন আর ডেফিনেশনের ক্যারেক্টার গুলো লিখে রাখবেন। তাহলে প্রপার নাউনের আমি একটা স্পেসিফিক একটা ডেফিনেশন পাচ্ছি, সেই ডেফিনেশনকে আমি পিপিটি বলে অভিহিত করলাম সহজ করে বোঝার জন্য। দেখেন, পিতে কি? পার্সন। পিতে প্লেস। প্লাস টিতে মানে স্থান। থিংস। থিংস। তার মানে থিং। ব্যক্তি, বস্তু, স্থান স্থান, আর বস্তু। এই তিনটার নামই হলো প্রপার নাউন। এই তিনটার নাম আপনি পিপিটির নাম হলো প্রপার নাউন, এর বাইরে যাবেন না, গেলে আবার বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ অনেক কিছু আছে যে আপনি দেখবেন যে আমরা যখন পড়বো, যখন আরো প্র্যাকটিস করব, তখন এই কনফিউশন গুলো তৈরি হবে। ঠিক আছে, আমি প্রপার নাউন নিয়ে আমার মনে হয় এর বাইরে আর পড়ার দরকার নাই। ঠিক আছে, এর বাইরে অযথায় পড়ার দরকার নাই। আচ্ছা, তবে আমি এখানে আপনাকে একটু একটা নোট দিতে পারি, আপনি নোটটা লিখে রাখেন, আমি লিখে দিব না এটা। সেটা হলো যে প্রপার নাউনের প্রথম অক্ষর কিন্তু সাধারণত ক্যাপিটাল লেটার হয়। এটা একটা বোঝার উপায়। আমি কিন্তু এটা স্বতঃসিদ্ধ কোনো কিছু বলিনি। আপনি এটা দেখবেন যে 90% ক্ষেত্রেই এরকম মিলে যাবে এটা। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। প্রপার নাউনের প্রথম অক্ষর সাধারণত ক্যাপিটাল, এটা আপনি নোট করবেন। এটা আমি অফিসিয়ালি এটা আমি নোট করাবো না আপনাকে। আচ্ছা, এর বাইরে গড, লর্ড, বাইবেল, এইগুলো কি প্রপার নাউন নাকি প্রপার নাউন না? প্রপার God- নাউন স্যার। প্রপার নাউন। এখন প্রশ্ন হলো যে অনেক সময় আপনি এইটা দেখতে পারবেন, আমি আপনাকে বলি লর্ড, এটা আছে, অহরহ আছে, আপনি খুঁজেন, আপনি ডিকশনারিতে সার্চ দেন, এইভাবে আছে এল স্মল লেটার, তখন কিন্তু এটা প্রপার নাউন হবে না। তিনটা জিনিসের ক্ষেত্রে আপনি লিখে রাখেন, গড, তারপরে হলো লর্ড, গড, লর্ড, তারপরে বাইবেল। এই বিষয়গুলো, এই তিনটা যদি প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার না হয়, তখন কিন্তু প্রপার নাউন হবে না। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ এই তিনটা কিন্তু প্রপার নাউন হইতে গেলে আপনাকে অবশ্যই প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হইতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা নোট করবেন, এই প্রপার নাউন সম্পর্কিত আরেকটা নোট করবেন। যেমন আমরা আর্থ, তারপরে হলো ধরেন সান এবং সূর্য। মুন, এই তিনটাও কিন্তু আমরা প্রপার নাউনে, এগুলো কিন্তু সবগুলোই প্রপারে। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সবই প্রপারে। এখন এই যে আর্থ, সান, মুন, এগুলো প্রপার, তবে এগুলো সিঙ্গুলার। প্রপার নাউন কিন্তু প্লুরালও হতে পারে, কিন্তু এই তিনটা কিন্তু সিঙ্গুলার নাউন। একটু আলাদা করে লেখেন কেন সিঙ্গুলার। ধরা হয়ে থাকে যে পৃথিবীতে, মানে সমগ্র বিশ্বজগতে আর্থ একটা, সান একটা, মুন একটাই। মুন একটা। এখন আপনি আবার ওই বিতর্কে চলে যাওয়ার দরকার নাই যে প্রত্যেকটা গ্যালাক্সিতেই তো একটা করে সান আছে, সেগুলোর আলাদা আলাদা নাম আছে মেবি। সো আমরা তো লজিকে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আর্থ, ইংলিশ লিটারেচারে আর্থ, সান এবং মুন একটাই ধরা হয়। সো এটা হলো প্রপার নাউন। নোট নিয়েছেন সবাই? ছোট জি ছোট স্যার। জিনিস, কিন্তু নোটগুলো কিন্তু নিতে হবে। জি স্যার, নোট নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসেন যে কমন নাউনে। কমন নাউন কি? এ কমন নাউন ইজ ওয়ান হুইচ ইজ কমন টু ইজ মেম্বার অফ এ ক্লাস অফ পার্সনস অর থিংস। অর্থাৎ কমন নাউন হলো একটা কমন নাম, সাধারণ নাম, সাধারণ নাম। যেমন ধরেন আমি যদি এরকম বোঝাই, দেখেন এই কমন নাউনের ক্ষেত্রে আমি যদি আপনাকে এইটা বোঝাই, সাকিব আল হাসান। সাকিব আল হাসান কি একজন ব্যক্তির নাম না? প্রপার নাউন না? জি স্যার। সাকিব আল হাসান একজন ব্যক্তির নাম, প্রপার নাউন। সো এই প্রপার নাউন, এই সাকিব আল হাসানের আরেকটা কমন নাম আছে, সেটার নাম কি বলেন তো? প্লেয়ার্স। প্লেয়ার। প্লেয়ার। প্লেয়ার বা ক্রিকেটার, যাই বলি, প্লেয়ার। এখন সাকিব আল হাসান একজন খেলোয়াড়, সো তার সাধারণ একটা কমন নাম হলো প্লেয়ার। তবে প্লেয়ার Player. দ্বারা শুধুমাত্র
সাকিব আল হাসানকে বোঝায় না, বরঞ্চ যারা যারা খেলাধুলা করে টিমে যারা খেলে সবাইকে আমরা সবাই কমন ভাবে সবাইকে বোঝে। কি বলতে পারি, প্লেয়ার বলতে পারি। তো অন্য এক্ষেত্রে player দেখেন বলেন। সাকিব আল হাসান যেমন প্লেয়ার, তেমন মুশফিক প্লেয়ার, রিয়াদ প্লেয়ার, প্রত্যেকে কিন্তু বিজয় প্লেয়ার, প্রত্যেকে এরকম প্লেয়ার। অর্থাৎ এদের এই যে অনেকগুলো প্রপার নাউন, এই অনেকগুলো প্রপার নাউনের যদি এক একক বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ বৈশিষ্ট্যটা একই ধরনের হয়, তাহলে তাদেরকে সম্মিলিতভাবে আমরা কি বলতে পারি, একটা কমন নাম দিতে পারি। সেই কমন নামটাই মূলত প্লেয়ার। এটার কোনো সংজ্ঞা টঙ্গা লেখা রাখার দরকার নেই, আপনি এই যে বুঝছেন এতটুকুই যথেষ্ট। এবং অনেকে এমনিতেও পারে এগুলা, এই জন্য খুব বেশি এটা পেঁচাবো না। আমি শুধু একটু করে দিই, আপনি একটু নোট নিতে পারেন। সেটা হলো রোজ। রোজটা কি কমন নাউন না প্রপার নাউন? অবভিয়াসলি প্রপার প্রপার নাউন নাউন, স্যার। অবভিয়াসলি প্রপার নাউন। সো এটার একটা কমন নাউন আছে, সেটা কি? ফ্লাওয়ার। 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 যেমন আমি যদি বলি রেহানা, আমাদের প্রচলিত অর্থে রেহানা হলো একটা মেয়ের নাম, প্রপার নাউন। মেয়ের নাম। কি বলি? গার্ল। কমন নাউন গার্ল। হলো। গার্ল। তারপরে আমি যদি বলি মার্স, মার্স কি? একটা মঙ্গল। মাসের নাম। মান্থ। আসেন না। মঙ্গল, মঙ্গল গ্রহ। নেপচুন আছে, আর্থ আছে, এগুলো হলো মানে গ্রহ। অর্থাৎ প্রত্যেকটা এগুলো কিন্তু প্রপার নাউন। এগুলো যেহেতু প্রপার নাউন, সো এইটার একটা কমন নাম আছে, সেই কমন নাম হলো প্ল্যানেট। কমন নামটা হলো প্ল্যানেট, গ্রহ। অর্থাৎ Planet। মার্স একটা গ্রহ, আর্থ একটা গ্রহ, নেপচুনও একটা গ্রহ, নাকি? হুম। তারপরে তারপরে ধরেন আমি যদি আপনাকে বলি লুঙ্গি, লুঙ্গি কি? একটা বস্তুর নাম। লুঙ্গি একটা বস্তুর নাম, শাড়ি একটা বস্তুর নাম। তারপরে যদি বলি শার্ট বা টি শার্ট, এটা কি? একটা বস্তুর নাম। সো এই বস্তুর একটা কমন নাম আছে, সেই কমন নামটা কি? Cloth। ড্রেস। ক্লথ বলবেন? বলেন ড্রেস। ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে কমন নাম আমরা এটা বুঝে ফেললাম, তাই তো? এখন জি এখানে স্যার। একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, বা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট কি জানেন? যে কমন নাউন যদি সাধারণ নাম বোঝায়, অর্থাৎ কমন নাউন দ্বারা কি আমরা সাধারণ নাম বুঝি না? জি এবং স্যার। এইগুলো আপনি, এগুলো স্বাভাবিকভাবে আপনি সিঙ্গুলার নাউন হয়ে থাকে। এগুলো সাধারণভাবে কি? সিঙ্গুলার নাউন হয়ে থাকে। এখন যেমন রিভার, রিভার দ্বারা কি সকল সকল নদীর নাম বোঝায় না? আপনি কি বোঝায়? জি স্যার। সকল। এখন রিভার শব্দটি দ্বারা অনেকগুলো বা সব নদীকে নির্দেশ করা নাও হতে পারে। অর্থাৎ রিভার দ্বারা সব নদীই বোঝায়, কিন্তু এমনও হইতে পারে রিভার দ্বারা সবসময় সব নদী নির্দেশ নাও হইতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, দেখেন দ্য কর্ণফুলী, দ্য কর্ণফুলী। শুধু কি বোঝানো হয়েছে? হ্যাঁ, রাইট। দ্য কর্ণফুলী ইজ এ রিভার, ইজ এ রিভার। এখন এই যে দ্বি কর্ণফুলী আছে, এই দ্বি কর্ণফুলী কি এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে? এটা কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার বোঝাচ্ছে। স্যার। সিঙ্গুলার। হ্যাঁ, এটা এটা বোঝার উপায় কি জানেন? এটা বোঝার উপায় হলো ওই যে দি, একটা স্পেসিফিক আছে। বোঝাচ্ছে। একটা ঠিক আছে, স্পেসিফিক একটু আছে। একটু জাস্ট এইটুকু মাথায় রাখবেন। অর্থাৎ দি বসে এটাকে স্পেসিফিক একটা জিনিস বোঝাচ্ছে, একক জিনিস বোঝাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রপার নাউন দেখলাম, কমন নাউন দেখলাম। আমরা কালেকটিভ নাউনে চলে যাব, ম্যাটেরিয়ালটা পরে দেখব। কালেকটিভ নাউনে চলে যাব। দেখেন, আমি যদি প্রপার বুঝি, কমন বুঝি, কালেকটিভও বুঝবো। যেমন প্রপার তো যে কোনো ব্যক্তির নাম। ধরেন আমি লিখলাম একজন ব্যক্তি, ধরেন কাকে দিব? খুব এখন একজন খুব বিখ্যাত একজন ব্যক্তি হলো কি, ময়ূক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন সাংবাদিক। তো এই যে ময়ূক একজন ব্যক্তি, এখন ধরেন আহ, উনি যদি খেলোয়াড় হন, উনি যদি খেলোয়াড় হন, তাহলে ওনাকে আমরা কি বলবো? প্লেয়ার। ধরলাম ময়ূক একজন খেলোয়াড়, প্লেয়ার। তার মানে ময়ূক হলো কি? প্রপার নাউন। প্লেয়ারটা কি? কমন কমন নাউন। নাউন। কমন নাউন। এখন ময়ূখের মতো যদি আরো অনেকেই থাকে, আরো অনেক মানুষজন, তাহলে অনেকগুলো প্লেয়ার, অর্থাৎ এ গ্রুপ অফ প্লেয়ার, এ গ্রুপ টিম। অফ প্লেয়ার মিলে কি গঠিত হবে? একটা টিম গঠিত হবে, টিম। টিম গঠিত। এই টিমটা হলো মূলত কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এই টিমটা হলো কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন আরো কি কি আমরা বলতে পারি? ধরেন ফ্লক,
ফ্লক মানে কি বলেন তো? ঝাঁক, ঝাঁক। পাখির ঝাঁক। ঝাঁক। তো এ ফ্লক বলতে মূলত ঝাঁক। তো যেমন ঝাঁক শোল। বুঝাইছে। শোল মানে কি বলেন তো? শোল মাছ খাইছেন না? হুম। জি স্যার। শোল মাছ। এই শোল মাছ মূলত হলো কি, এটা হলো ঝাঁকের মাছ। ঝাঁক অর্থাৎ মাছের ঝাঁককে শোল বলা হয়। কিছু কিছু ওই যে ওই টাইপের ওদের আসলে ওদের ওই সাইন্টিফিক নেমটা আমার মনে নাই। তো ওই ডল স্যার। টাইপের মাছগুলো, এই ওই টাইপের মাছগুলো, আচ্ছা যাই হোক অসুবিধা নেই, ওই টাইপের মাছগুলো আসলে একত্রে ঘুরে, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে ঘুরে। স্যার তো দলবদ্ধ ভাবে আর কি। হ্যাঁ, দলবদ্ধভাবে এই ক্ষেত্রে হলো তাদেরকে শোল বলা হয়। তারপরে যদি আমি আর্মি বলি, অনেকে জি আমরা বলি স্যার। না যে গ্রাম অঞ্চলে বিশেষ করে যে ধরেন অমকের ছেলেটা আর্মিতে চাকরি পায়, আর্মি, অমকের ছেলে আর্মি। না, উনি কিন্তু আর্মি না, উনি ব্যক্তি। উনি ব্যক্তি বলতে ধরেন ওনার নাম রাসেল। রাসেল একজন ব্যক্তি, প্রপার নাউন। বড়জোর আপনি ওনাকে এটা বলতে পারেন উনি সোলজার, আপনি জি এটাকে স্যার। সোলজার বলতে পারেন, তাদের কমন নামটা কি? সোলজার। চলে অনেকগুলো অনেকগুলো সোলজার মিলে আর্মি গঠিত হয়। একত্রে মিলে আর্মি, রাইট। কালেক্টিভ নাউন। অনেকগুলো মানে আপনি সোলজারের যদি একটা কম্বিনেশন করেন তাহলে ওই কম্বিনেশনটার কমপ্লিট যে ফিগারটা দাঁড়াবে সেটা হলো মূলত আর্মি। আর্মি। তারপরে যদি আমি বলি ফ্লিট। ফ্লিট ফ্লিট মানে কি বলেন তো? রণতরী। 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 শোনেন, তরীর। আপনি জি স্যার। একটা বিষয় বলি এখানে, একদম খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে ফেলি। আপনি প্রপার নাউন বুঝছেন, ইনাফ। কমন নাউন বুঝছেন, ইনাফ। কালেকটিভ নাউনটা আপনাকে লিখতে হবে। এই যে কালেকটিভ নাউন আমি যেগুলো লিখছি না, এর বাইরেও আরো জি আছে। স্যার। আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলা অজস্র বার, আপনি যদি মানে বই খুলেন তাহলে দেখবেন যে অজস্র অজস্র বার এটা আছে। সো এটাকে আপনাকে পড়তে হবে। আমার নোটসে থাকবে এটা, কিন্তু আপনি নোটসের উপর ভরসা করবেন না, আপনি আমার লেকচারের উপর ভরসা করবেন। এগুলো একদম নোটস করে ফেলেন। প্রয়োজন বোধে এই বাংলা অর্থগুলো পাশাপাশি লিখে ফেলবেন। এই কালেকটিভ নাউনের চার্টই পড়তে হবে আপনাকে। এবার আসেন হার্ড। হার্ড মানে কি বলেন বলেন তো? পাল। হার্ড মানে পাল। ভেড়ার পাল হইতে পারে, গরুর পাল হইতে পারে, হার্ড। তারপরে আসেন জুরি। জুরি মানে কি বলেন তো? এ গ্রুপ অফ জাজেস। এ গ্রুপ অফ জাজেস, অনেকগুলো জাজ মিলে জুরি বৃন্দ, অর্থাৎ বিচারক বৃন্দ। বিচার সভা হইতে পারে, অথবা আইনজ্ঞ ব্যক্তিবর্গ হইতে পারে, অথবা বিচারক বৃন্দ। এবার আসেন ক্রাউড। ক্রাউড মানে জানেন তো? এ গ্রুপ অফ পিপল। এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ অনেকগুলো মানুষের সমন্বয়, এটাই হলো ক্রাউড, জনতা। গ্যাং। গ্যাং মানে তো জানেন, দল। তারপরে টিম, টিম লিখেছি না? টিম টিম হুম। লিখেছি। আচ্ছা, এবার আসেন নেভি। নেভি মানে নৌ নৌবাহিনী। সেনা দল। নৌবাহিনী। আর্মি যেমন, নেভিটাও তেমন। এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্স শ্রোতা বর্গ। এবার আসেন কমিটি। কমিটি বানান অসংখ্যবার এসেছে স্পেলিং এ, মাথায় রাখবেন। কমিটি, দুইটা এম, দুইটা টি, দুইটা ই, এটা মানে কমিটি। স্পেলিং আসে। আচ্ছা, আপাতত এগুলো লেখেন, বাকিগুলো নোটস আছে আমাদের, নোটসে দেওয়া আছে এগুলো। আচ্ছা, এখন আসেন, আমি কালেকটিভ নাউনের কতগুলো রুলস লিখবো। প্রথম হলো রুল ওয়ান। রুল ওয়ান, 1 নাম্বার রুলসে আসেন কালেকটিভ নাউনের। আমি যদি বলি এ ফ্লক, প্রথমে এক্সাম্পল লিখে ফেলেন, এ ফ্লক অফ বার্ডস। এ ফ্লক অফ বার্ডস ইজ বা আর ফ্লাইং। বলেন, এ ফ্লক অফ বার্ডস ইজ বা আর ফ্লাইং, কি হবে? ইজ হবে স্যার। ইজ হবে। কেন হবে? কালেকটিভ নাউন অফ সিঙ্গুলার বলছি আমরা, শুধু বার্ডস আচ্ছা, হলে হতো। তাহলে রুল ওয়ানে আমরা এটা লিখবো যে, লেখেন কালেকটিভ নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে ওই সাবজেক্ট এর ভার্বটি হবে সিঙ্গুলার।
আমি আরো সহজ করে বলি, কালেকটিভ নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট না, কালেকটিভ নাউন এ ফ্লক অফ বার্ডস এটা সেন্টেন্সের সাবজেক্ট কিনা, তার মানে এটা হবে সিঙ্গুলার। অর্থাৎ কালেকটিভ নাউন যদি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তবে সেটা হবে সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার। সহজ কথা, লিখে ফেলেন। আমি কিন্তু লিখছি না, আপনাদের লিখতে হবে এটা। আমি আবার বলি, কালেকটিভ নাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে ভার্ব হবে সিঙ্গুলার। লেখছেন? আচ্ছা, এখন আমি যদি বলি মশা মশা রে, দেখেন, জুরি হ্যাভ বা হ্যাজ ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন্স। এখানে কি হবে? প্রথমে আসতে হবে আমার Yes, জুরি। হবে, স্যার। জুরিটা এটা কি? স্যার Collective বিচারক noun. মণ্ডলী কালেক্টিভ কালেক্টিভ নাউন নাউন। তো এখানে আনসার কি হবে? হ্যাজ হ্যাজ। কেন? কারণ কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয়, সরি, তাহলে কালেকটিভ স্যার ভার্ব নাউনটা সিঙ্গুলার, সাবজেক্ট হিসেবে বসলে এটা কি সিঙ্গুলার, সো ভার্ব হবে সাবজেক্ট সিঙ্গুলার। হিসেবে বসলে। জি স্যার। বাট আনফরচুনেটলি এটার অ্যান্সার হলো হ্যাভ। জি স্যার। এটার অ্যান্সার হলো আনফরচুনেটলি হ্যাভ। কেন হ্যাভ এটা ব্যাখ্যা দিচ্ছি। এটা হ্যাভ কেন, এটা জানতে গেলে আমার রুল 2-তে যাওয়া লাগবে, অর্থাৎ রুল 2। আপনি এই যে এক্সাম্পলটা লিখছেন, এই এক্সাম্পলটা হবে আসলে রুল 2-র জায়গায়, 2 নাম্বার রুলস। সেক্ষেত্রে আমরা 2 নাম্বার রুলসটা খুব সহজ, আমি বলি, ঠিক আছে? খুব মনোযোগ দিবেন। কালেকটিভ যখন নাউন আলাদা যদি আলাদা বুঝাবে স্যার। একত্রিত, আচ্ছা আমি বলি, সবার জন্য বলি, কালেকটিভ নাউন যদি সমষ্টি না বোঝাই, আলাদা আলাদা করে বোঝাই, পৃথক পৃথক বোঝাই। এখানে কিভাবে বুঝলাম পৃথক পৃথক বোঝাইছে? দেখেন এখানে ডিভাইডেড হয়েছে, তারা কিন্তু ডিসাইডেড করেনি। তারা একটা তাদের অপিনিয়নে ডিভাইডেড, পৃথক হয়ে গেছে। পৃথক হয়ে গেছে মানে কি? তারা কি একত্রিত আছে? নাই। অর্থাৎ কালেকটিভ নাউন যদি সমষ্টিকে না বোঝায় পৃথক পৃথক ভাবে ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন ওইটা কি হয়ে যায়? প্লুরাল। তখন ওইটা কি কালেকটিভ নাউন থাকে না, তখন ওইটা কালেকটিভ নাউন থাকে না। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে না, ভার্ব হবে কি প্লুরাল। এখন এখানে দেখেন, আমি রুলসটা এখনো কমপ্লিট করি না, এখনো লেখেন না, আমি রুলস লিখে দেবো সুন্দর করে। তার আগে আমি আপনাকে বলি, এখন এইটা আমি তো বললাম যে এটা কালেকটিভ নাউন আর হবে না, যদি একত্রিত না বোঝায় তাহলে কালেকটিভ নাউন হবে না। তো প্রশ্ন হলো, তাহলে এটা তো কোনো না কোনো পার্টস অফ স্পিচ। আপনি জুরি মুখস্থ করে চলে যাবেন যে জুরি মানে কি, জুরি হলো কালেকটিভ নাউন, মুখস্থ করে চলে যাবেন না। এবার পরীক্ষার হলে ঠিক এইটা আসবে, জুরির নিচে আন্ডারলাইন করা থাকবে, আপনাকে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ। আপনি চোখ বন্ধ করে এটা কি দিবেন? কালেকটিভ নাউন দিবেন, এবং আপনি 0.5 মাইনাস মার্ক, নেগেটিভ মার্ক খেয়ে ফেলবেন। সো প্রশ্ন হলো যে এটা কোন নাউন, বলতে পারবেন কেউ? স্পেসিফিক করে তখন বলতে হবে। প্রপার নাউন হয়ে যাবে। না, প্রপার নাউন না। যদি এটা কমন নাউন। নাউন, নে দা থাকলে কমন নাউন হইতো স্যার। এটা কমন নাউন। আচ্ছা, কমন নাউন। তবে কমন নাউন বলতে স্পেসিফিক ভাবে বলতে হবে, এটা হলো প্লুরাল কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন না। কমন নাউন তো দুইটাই হয়, সিঙ্গুলার হয়ে হয়, প্লুরালও হয়। এটা জি স্যার। প্লুরাল কমন নাউন। কমন নাউন। আপনি বলতে পারেন স্যার এখানে তো এস বাই এস যুক্ত নাই। হ্যাঁ, এস বাই যুক্ত থাকার দরকার নাই, এটা হলো প্লুরাল কমন নাউন। ঠিক আছে? তাহলে আমি একটু রুল 2টা আমরা এক্সাম্পল লিখে নিই। লেখেন, কালেকটিভ নাউন যদি সমষ্টি না বুঝিয়ে পৃথক পৃথকভাবে বোঝাই তবে সেটা তখন কালেকটিভ নাউন থাকে না, তখন কি হয়? প্লুরাল কমন নাউন। তখন প্লুরাল কমন নাউন হয়। দেখছেন? এবং এই প্রক্রিয়াটাকে নাউন অফ, আরেকটা টার্ম শিখে রাখেন, নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ স্যার, আবার বলুন। মাল্টিটিউড হয়।
তখন সেটা কি হয়, নাউন অফ মাল্টিটিউড বলে। এই নাউন অফ মাল্টিটিউড এই রুলটা টার্মসটা বেশ কয়েকবার আমাদের চাকরির পরীক্ষাগুলোতে আসছে। তাহলে আমরা আমরা রুল 2 তে কি লিখলাম, কালেকটিভ নাউন যদি একত্রিত না বোঝায় বা সমষ্টি না বোঝায়, পৃথক পৃথকভাবে বোঝায়, তবে সেটা কালেকটিভ নাউন হয় না, তখন প্লুরাল কমন নাউন হয়, এবং এই প্রক্রিয়াটার নাম হলো নাউন অফ মাল্টিটিউড। মনে থাকবে? স্যার জি বলেন। স্যার জুরির আগে দা বসাতে হবে না? বসান, অসুবিধা নেই, এটা মেজর কিছু না। হ্যাঁ, জুরির আগে দি বসানো উচিত, এইটা মেজর কিছু না, এইটার কারণে কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো কিছু ইয়ে হবে না। ঠিক আছে, জি স্যার। যেহেতু সম্মানিত ব্যক্তি, দি বসানো ভালো, খারাপ বলেননি। আচ্ছা, তাহলে আমরা এই যে তিনটা নাউন, প্রপার, কমন এবং কালেকটিভ নাউন বুঝলাম। এক্ষেত্রে আমি আবারও বলে দিই, প্রপার কমন নিয়ে আপনারা যতটুকু পড়ছেন, আমার ক্লাসে যতটুকু পড়ছেন, ইনাফ ইজ ইনাফ, এর বাইরে দরকার নাই। কালেকটিভ নাউনও ইনাফ, বোঝার ব্যাপারটা ইনাফ, বাট কালেকটিভ নাউনের ওই যে চার্ট থাকবে, আপনার বইতে থাকবে, আমার নোটসে থাকবে, যে এইগুলো কালেকটিভ নাউন, আমি তো কয়েকটা ইম্পর্টেন্টগুলো লিখেই দিলাম, এগুলো থেকেই দেখবেন যে ম্যাক্সিমামগুলো আসবে এই অল্প কয়েকটার মধ্যেই। তার বাইরেও যেগুলো থাকবে এগুলো আপনি একটু দেখে নেবেন যে এগুলো কালেকটিভ নাউন, আর কিছুই না। বুঝতে পারছেন বিষয়টা? ব্যাস। ম্যাটেরিয়াল নাউন আসেন। এই ম্যাটেরিয়াল নাউনটাই আমরা একটু প্রবলেমে পড়ি, মানে আমার একটু প্রবলেম হয়ে যায় যে ম্যাটেরিয়াল নাউনটা যে আমি কিভাবে কি করব। তো ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হলো যে কোনো, যদি কোনো একটা বস্তু, এই এই গণনা এই করা যায় না জায়গাটায় কেন ইয়ে পড়ে, যে এখানে গণনা অনেকটা করা। আমরা হলো ওই প্রপার নাউনের যে বস্তু আছে না, এই বস্তুর সাথে আমরা এখানে মিলায়ে ফেলি, এবং অনেক ক্ষেত্রে এটা মিলেও, দুই চারটা কিন্তু মিলেও। তো এখানে আগে আমি ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পলটা লিখে নিই, একটু লেখেন যে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পলটা, অর্থাৎ কোন কোন জিনিসগুলো ম্যাটেরিয়াল নাউন। দেখেন, এই যে ওয়াটার, ওয়াটার কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি বলি গোল্ড, এই গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি বলি আয়রন, আয়রন কিন্তু ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি বলি মিল্ক, মিল্ক হলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে যদি বলি টি, টি হলো একটা ম্যাটেরিয়াল নাউন। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্ব কি হবে? ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউন এর পরে ভার্ব হবে সিঙ্গুলার। লেখেন, ভার্ব হবে সিঙ্গুলার, এটা একটু নোট করে রাখেন। স্যার এটার কি কখনো প্লুরাল ফর্ম হয়? না, হবে না। যদি ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে প্লুরাল হবে না, সহজ কথা। এই জায়গায় তো একটু ওই যে খেলাটা আছে, ওই থিংস এর ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। তাহলে কি স্যার এটা সব ক্ষেত্রে কি সিঙ্গুলারই থাকবে না প্লুরাল হওয়ার এটা চান্স সব আছে? ক্ষেত্রে সিঙ্গুলার না, এটা প্লুরাল হওয়ার চান্স নাই। যদি প্লুরাল হয় তখন ওই যে থিংস আছে না, প্রপার নাউনের স্যার থিংস আছে না, ওই দিকে চলে যাবে। হুম। ও আচ্ছা ঠিক আছে, স্যার। আমরা যখন এক্সাম্পল করবো এই জন্যই বললাম যে একটু ঝামেলা আছে, আমার প্রবলেম হয় এখানে। ঠিক আছে, এমনি ম্যাটেরিয়াল নাউন খুব কঠিন কিছু না। তো ম্যাটেরিয়াল নাউনের মানে ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হলো, অনেকেই বলে, আমি কিন্তু এটা স্পেসিফিক ডেফিনেশন নাই, অনেকেই বলে এটা ঝনঝন আওয়াজ হয়। আপনারা একটু নোট করে নিতে পারেন, ধাতব আওয়াজ, ঝনঝন আওয়াজ, এরকম যদি কোনো কিছু হয়, যেমন এই যে আয়রন, সব কিছু হবে না। লবণের ক্ষেত্রে আপনি বলতে পারবেন? পারবেন না। ঠিক আছে, লবণে তো সবগুলোর স্যার ক্ষেত্রে শব্দ হবে হয় না। না। হ্যাঁ, রাইট, সেই জন্যই তো বলছি। তো এটা অনেকেই বলে, ওই অনেকে বলারটা একটু, এটা হলো ঝনঝন শব্দ হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ওটা তো স্যার তারপরে ধাতুর ক্ষেত্রে হবে। হ্যাঁ, ধাতব ক্ষেত্রে, এবং এটা হলো একটা ইউনিক বৈশিষ্ট্য থাকবে। ইউনিক বৈশিষ্ট্য অর্থাৎ একত্রিত টাইপের, অনেকটা ওই যে কালেকটিভের মতোই একত্রিত থাকবে। যেমন গোল্ড, যারা জি স্যার। সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন যে গোল্ড, মানে আমরা যে গোল্ড বলি সেটার মানে একটা সাইন্টিফিক নেম আছে, ল্যাটিন নেম আছে, সরি সাইন্টিফিক নেম না, ল্যাটিন নেম আছে অরাম, সম্ভবত নাম সাংঘাতিক অরাম নাম। গোল্ড। তো এক্ষেত্রে ওই অরাম বলতে কোনটা বোঝানো হয়? একদম পিওর, একদম পিওর না? কিন্তু জি স্যার। বাস্তবে আমরা যে গোল্ডের যে অর্নামেন্টস গুলো ইউজ করি, ওখানে কি থাকে? আরো কিছু কিন্তু ধাতব পদার্থ থাকে, অর্থাৎ ওই যে যেটাকে খাদ বলে। কিন্তু জি স্যার। এখানে ম্যাটেরিয়াল নাউন বলতে কিন্তু আমরা ওই ওরামকে বোঝাচ্ছি, নট আমরা ইউজেস যে গোল্ড ওইটাকে বোঝাচ্ছি না। আয়রন, আয়রন বলতে ওই যে কাস্টিং আয়রন যেটা,
পিওর আয়রন। কিন্তু আমরা তো জানি আয়রনের সাথে কি ওই যে কাঁসা মিশাই, পিতল আরো কিছু মিশাই না, অনেক কিছু মিশাই দেন আমরা এগুলো প্রিপেয়ার করি। এরকম না, এগুলো হলো একদম মানে আপনার খনি থেকে তৈরি হওয়া যে র আয়রন আছে, র গোল্ড আছে, ওইগুলোকে বোঝানো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হিসেবে। বুঝতে পারছেন? তো গোল্ড ইজ এ জি স্যার। প্রেশাস মেটাল। এই যে প্রেশাস মেটাল, এই প্রেশাস বলা হচ্ছে কোনটা, ওই যে ওই গোল্ডটা অরামকে। তো যাই হোক, আমরা অত ডিপে না যাই। মোটের উপরে ম্যাটেরিয়াল নাউনের আমরা যদি ডেফিনেশন দিতে চাই, তাহলে এ ম্যাটেরিয়াল নাউন ইজ এ নেম হুইচ ইন্ডিকেটস এ ম্যাটার অর এ সাবস্টেন্স অ্যাজ এ মাস অ্যান্ড ডাজ নট ইন্ডিকেট এনি পার্ট অর নাম্বার অফ ইট। এই যে দেখেন, ডাজ নট ইন্ডিকেট এনি পার্ট অর নাম্বার অফ ইট মানে কি? অর্থাৎ এটা হলো তার সম্পূর্ণ অংশকে বোঝায়, তার অন্তর্গত কোনো খণ্ড বা কোনো অংশকে বোঝানো হয় না। অর্থাৎ আপনি বলে দিলেন যে আয়রনকে আমরা ইয়ে করলাম, মানে অ্যানালাইসিস করলাম, এখানে কিছু ওই একদম নিট আয়রন পাইলাম, আর কিছু হলো সীসা পাইলাম, কিছু তামা পাইলাম, এরকম বলতে পারবেন না। এটা টোটালি একদম সমুদয় একটা অংশকে আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? এই হলো মূলত ম্যাটেরিয়াল নাউন। এত কিছু ম্যাটেরিয়াল নাউন, এত কিছু ডিটেলস পড়ার কিছু নাই। বুঝতে পারছেন? এখন আমরা এই এই নাউনগুলো নিয়ে আমরা একটু একটু করে কথা বলবো। আচ্ছা, তার আগে আমরা এটা শেষ করে নিই। আমাদের আরেকটা কি আছে? অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো কেউ বুঝাইতে পারবেন? বা ডেফিনেশন আমি চাচ্ছি না, আমি চাচ্ছি বুঝাইতে, মানে আপনারা বুঝাইতে পারলেই হয়েছে। বলতে স্যার পারবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা দুষ অবস্থা এরকম কিছু বোঝাবে আর কি, মানে যেটা হলো ভিত্তিবস্তুর। মানে দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম কোনো কিছু না? জি স্যার। আচ্ছা জি স্যার। গুণাবলী, জি স্যার। আচ্ছা আচ্ছা, সম্ভবত মাদক দ্রব্য অধিদপ্তর বা এরকম কোথাও কোন একটা অধিদপ্তর একটা এক্সাম এসেছে, মানে একটা কোশ্চিন এসেছিল। কোশ্চিনটা হলো এরকম যে, মানে কোশ্চিনটা কিন্তু একটু বেশ কঠিন, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের রুট ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? অ্যাবস্ট্রাক্ট নাউনের রুট ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ? ওখানে কিন্তু অপশনে নাউনও ছিল, মানে বেসিক যে মূল নাউন সেটাও ছিল। কেউ জানেন এটা? অ্যাবস্ট্রাক্ট নাউনটা খুবই কাছাকাছি কার? অ্যাজেটিভের। জি স্যার। অ্যাজেটিভের খুবই Adjective. কাছাকাছি। অ্যাজেটিভের কিরকম কাছাকাছি বলি, দেখেন আমরা নাউনের স্যার অ্যাজেটিভের adjective সংজ্ঞা, দ্বারাও তো স্যার হ্যাঁ অ্যাজেটিভের সংজ্ঞা ছোটবেলায় দুর্গুণ পড়েছিলাম না, বোঝায় যে স্যার, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এরকম বোঝায়। এগুলা জি বোঝাই। স্যার। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বোঝাই। এই জিনিসটা হলো অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যদি ডেফিনেশনটা আমি এইভাবে দিতাম, মনোযোগ দিয়ে শুনেন, কোনো কিছুর দোষ, জাস্ট একবার শুনবেন, কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদির নামকে বোঝাই, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট বিউটিফুল, এই বিউটিফুলের নামটাকেও যদি বোঝানো হয়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখেন, আমি কয়েকটা অ্যাজেটিভ লিখি। একটা হলো বিউটিফুল। বিউটিফুল হলো কি? অ্যাজেটিভ, আমরা সবাই জানি। জি এই স্যার। বিউটিফুলের যদি নাম হয়, অর্থাৎ বিউটিফুল মানে সুন্দর, এটার বাংলায় নাম বললে কি হয়? সৌন্দর্য হয়। তো জি ওই স্যার। সৌন্দর্যটাই হলো মূলত অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। নাউন স্যার। সো ইংরেজিতে এটাকে আমি কিভাবে কনভার্ট করব? যে কোনো অ্যাজেটিভের সাথে লিখে রাখেন, যে কোনো অ্যাজেটিভের সাথে আপনি যদি নেস যুক্ত করে দেন, চোখ বন্ধ করে সেটা নাউনে রূপান্তরিত হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা স্বতঃসিদ্ধ, এটা লিখে রাখেন, নোট করে রাখেন, একদম এইভাবে নোট করেন। স্যার এটা তো তাহলে বিউটিফুলের সাথে নেস যদি যোগ করি তাহলে তো এখানে 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 একটা মজা আছে, আমি বলছি এটা। দেখেন, আমরা কিন্তু জানি যে বিউটিফুলের নাউন কি? বিউটি, এটা আমি জানি। বিউটি। বিউটি হলো এটা নাউন, এটা আমরা খুব ভালো করেই জানি। নাউন। এখন প্রশ্ন হলো যে সব সময় আমি তো এটা নাও জানতে পারি। আমি এটা জানি তাই বলে দিলাম যে বিউটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন।
এখন বিউটিফুল আছে, এটাকে আমার নাউন বানাইতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো ভাবে। নাউন বানাইতে গেলে আমাকে অ্যাবস্ট্রাক্ট, যেহেতু অ্যাজেটিভ থেকে আপনি যে নাউনটা বানাবেন সেটা কি হবে, সেটা তো আর প্রপার নাউন হবে না, সেটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে। অ্যাবস্ট্রাক্ট যদি আপনার মাথায় আলাদা করে না থাকে যেটার আলাদা নাম হলো বিউটি, আপনি চোখ বন্ধ করে নেস যুক্ত করে দিবেন, বিউটিফুলনেস, একদম চোখ বন্ধ করে দিবেন। এবং আপনি যদি ডিকশনারি খুঁজেন, অক্সফোর্ড ডিকশনারি বলেন, বা আপনি যদি ওই যে মাইক্রোসফটে লেখেন, দেখবেন যে বিউটিফুলনেস, বা গুগলে যদি লেখেন দেখবেন যে বিউটিফুলনেস ওয়ার্ড আছে, তার এক্সিস্টেন্স আছে। বুঝতে পারছেন? এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা সঠিক। তার মানে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত করলেই সেটা আপনি নাউন পাবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়ে যাবেন। যেমন আমি বলি ইনফরমেটিভ, এটা কি অ্যাডজেক্টিভ না? ইনফরমেটিভ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন এইটার একদম সরাসরি ভার্ব আছে, ভার্বটা কি বলেন তো? ইনফর্ম। এটা কিন্তু সরাসরি নাউন আছে, সরাসরি নাউন কি? ইনফরমেশন। এটা আমরা জানি, বাট আমি অ্যাট এনি কেস আমি জানি না, যে এটা ইনফরমেশন হলো একটা নাউন। আপনি চোখ বন্ধ করে ইনফরমেটিভনেস যুক্ত করে দিবেন, 100% কারেক্ট। এটা আপনি রিটার্নে ইউজ করতে পারবেন এই ট্রিক্সটা। আপনি যে কোনো অ্যাডজেটিভকে নাউন বানানোর প্রয়োজন হলেই নেস যুক্ত করে দেবেন, যে কোনো অ্যাডজেটিভ। আপনি একটা মানে খুব অন্য কোনো একটা অ্যাডজেটিভের নাম বলেন দেখি, আমরা বলতে পারি কিনা। আমি বলবো স্যার হনেস্টি। অনেস্টি। না ওটা তো honest। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার ইয়ে বলছে পোর আছে না? পোর কিন্তু অ্যাডজেটিভ। এটার এটার নাউন ফর্ম কি জানেন? এটা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? পোর কিন্তু এটা পভার্টি পভার্টি, রাইট। এখন পভার্টি ধরেন আমার কাছে কঠিন, আমি জানি না, আমার মাথায় আসছে না। আমি এটা নাউন লিখবো, পভার্টি লিখবো, যে পভার্টি ইজ আওয়ার মেইন প্রবলেম, এই টাইপের কিছু একটা লিখবো। আমি লিখতে পারছি না, আমার পভার্টি নাই, আমার পোর মনে আছে যে পোর মানে গরিব, তাহলে আমি কি দিব? পোরনেস, Poorness। চোখ বন্ধ করে দিয়ে দিব। আপনি যে কোনো জায়গায় দেখেন এটা পেয়ে যাবেন। তারপরে ধরেন আরেকটা এক্সাম্পল দিই, এত বেশি এক্সাম্পল দেওয়ার দরকার নাই। হাই, হাই মানে কি বলেন তো? উঁচু। হাই হলো Height। অ্যাডজেটিভ। হাই অর্থ তো আমরা জানি, হাই হলো অ্যাডজেটিভ। সো এটার নাউন ফর্ম কি? হাইট। হাইয়ের কিন্তু নাউন ফর্ম হলো হাইট। Right। এখন আমার মনে নাই, তাহলে আমি হাইনেস যুক্ত করে দিব। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার জি স্যার। সো এটা একদম স্বতঃসিদ্ধ। অনেক রুলস কিন্তু স্বতঃসিদ্ধ না, বাট এটা স্বতঃসিদ্ধ যে আপনি অ্যাডজেটিভের সাথে নেস যুক্ত করে দিলেই আপনি ইয়ে পেয়ে যাবেন, নাউন পেয়ে যাবেন। ঠিক আছে? তাও আবার অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়ে যাবেন। পাওয়া যাবে। হ্যাঁ। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা যে পাই, আমরা তো অ্যাডজেটিভ থেকে দেখলাম। আমাদের ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কতগুলো লিখে ফেলি। আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের এইগুলো এক্সামে আসবে, লেখেন। ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ফরমেশন অফ, একটু নোট করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন এই পড়াগুলো খুব ইজি মনে হইলেও যে এগুলো কিন্তু সবসময় এক্সাম আসে। আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখবেন যে সবসময় দেখবেন যে এখান থেকে এক্সাম আসে। 1 নাম্বার দেখেন, আমরা এটা দেখবো যে কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন রূপান্তর। কমন নাউন একটা পার্ট, আর একটা হলো এখান থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর হচ্ছে। এজেন্ট, এজেন্ট কিন্তু কমন নাউন, অর্থ একটু বুঝলেই বুঝতে পারবেন। এটার অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, বলতে পারবেন কেউ? এজেন্সি। জানেন আপনারা ওয়ার্ডগুলো জানেন, জাস্ট আমরা একবার পড়বো যাতে আমাদের এই এক্সাম, মানে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে এসেছিল, মানে বিভিন্ন সময় এসেছিল। তারপরে যদি বলে বয়, বয়হুড, বয় হলো বয়হুড। অনুরূপভাবে চাইল্ড হলো কি? চাইল্ডহুড। যদি বলে গার্ল, গার্লহুড। আমরা এটা জানি না, অনেক ক্ষেত্রে আমরা জানি না, তো আমরা লিখে রাখি এটা গার্লহুড। মানে যেগুলো কনফিউশন সেগুলো একটু লিখে রাখি। ম্যান, ম্যানহুড। Manhood।
ফ্রেন্ড, এটাও জানেন আপনারা, মুখতে বলতে পারছেন না। ফ্রেন্ডশিপ, রাইট, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ বলতে হবে এটা। হিরো, ইজম যুক্ত করবেন, হিরোইজম, হিরোইজম, হিরোইজম। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি বলেন তো? শিশু স্যার, শিশু, মানে একদম শিশু। তো এটার ইনফেন্টিসাইড, adjective-টা হলো ইনফেন্টিসাইড, শৈশব। হ্যাঁ, কি হবে? ইনফেন্টিজম, সম্ভবত না, ইনফেন্টিসাইড infancy, এরকম। ইনফ্যান্সি, Infancy. ইনফ্যান্সি, ও স্যার, ইনফ্যান্সি, ইনফ্যান্ট, ইনফ্যান্সি। লেখছেন? ফাদার, ফাদারহুড, মাদার, মাদারহুড। মাদারহুড, এগুলো আর লিখলাম না, ঠিক আছে? ওগুলা খুব বেশি এক্সাম আসে না। আমি বললাম স্লেভ, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, অসংখ্যবার। ধরেন আমি যদি এক্সামের কথা বলি, অন্তত 150 থেকে 200 বার এসেছে এটা, স্লেভ। স্লেভারি, স্লেভারি। এবার আসেন থিপ। এই থিপ বানানটা খুব খেয়াল, আই কিন্তু আগে হবে। অনেক সময় মানে দ্রুত লিখতে যে আমি নিজেও ইটা আগে দিয়ে ফেলি। বানানটা এটা কারেক্ট স্পেলিং আসবে আপনাদের। থিপ, এইটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে বলেন? থেফট। বাজারে স্যার থিপডম, না না, থিপডম নাকি থেফট, স্যার? থেফট, থেফট। ওই যে লিখে দিচ্ছি দেখেন, এটা বাজারে দেখবেন যে অ্যান্টি থেফট অ্যালার্ম কিনতে পাওয়া যায়। অ্যান্টি থেফট অ্যালার্ম, ওই থেফট। এবার আসেন রবার। রবার কি হবে বলেন? রবারি, রবারি, রাইট। রবার, রবারি। স্টুডেন্ট, স্টুডেন্টশিপ। এটা দরকার নাই লেখা, হ্যাঁ, স্টুডেন্ট, স্টুডেন্টশিপ। এবার আসেন 2 নাম্বার, অ্যাজেটিভ। অ্যাজেটিভ থেকে কি লিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অলরেডি কিন্তু আমরা এটা শিখেই ফেলছি না? আমরা কিন্তু শর্টকাট শিখে ফেলছি। এখন শর্টকাট কিন্তু আমি বলছিলাম যে বিপদে পড়লে এমসিকিউ তো আসবে, আর রিটেন আপনার অনেক বেশি কাজে দিবে। কিন্তু এক্সাক্ট কতগুলো জিনিস আছে, যেমন ধরুন পোর। পোরনেস অ্যাবস্ট্রাক্ট নাউন 100%। আপনার চোখ বন্ধ করে আপনি এটা বলতে পারেন, এটা ভুল কিছু নাই। বাট আমাদের সচরাচর এক্সামে কোনটা আসবে বলেন তো? পভার্টি। পভার্টি, এইটা যেন আমি ভুলে না যাই। অ্যানসাস, অনেকবার এসেছে পরীক্ষায়। অ্যানসাস, অ্যানসার্স না স্যার, অ্যানজাইটি। হ্যাঁ, অ্যানসাসনেস 100% কারেক্ট, 100%। এখানে ওই নেস যুক্ত করলে 100% কারেক্ট। বাট এটার অরিজিনাল কিছু ফর্ম তো আছে, সেই অরিজিনাল ফর্মগুলো আমরা একটু শিখে নিচ্ছি, নোট করে নিচ্ছি, আমাদের এক্সামে যেগুলো আসবে আর কি। অ্যানসাস, অ্যানজাইটি। লেখেন স্টুপিড, বহুতবার পরীক্ষায় আসছে স্টুপিড। স্টুপিডনেস, স্টুপিডিটি, হ্যাঁ, Stupidity. স্টুপিডনেস তো 100% কারেক্ট। স্টুপিডিটি হবে না স্যার? স্টুপিডিটি, স্টুপিডিটি, টিওয়াই। এরপরে আসেন বিউটিফুল। বিউটিফুল লেখেন, বিউটিফুলের কি হবে বলেন তো? বলছিলাম বিউটি, বিউটি স্যার, Beauty, স্যার। রাইট, এটা হলো বিউটি। এবার আসেন ডিপ, ডিপথ, ডেপথ, 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 যে থিপের মতো, ডেপথ। এবার আসেন লং, লেন্থ, পারমানেন্ট, লেন্থ, লেন্থ, রাইট, লেন্থ, লেন্থ। এই দেখেন আমাদের জানা ওয়ার্ড গুলো, এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড আমরা যেগুলো লিখছি এগুলো মানে যেটা সব থেকে কম আসছে সেটাও 20 বার আসছে এক্সামে, সেটাও অন্তত 20 বার আসছে। এবার আসেন ইয়াং, ইয়ুথ, ইয়ুথ স্যার, ইয়াত। ক্লেভার, ক্লেভার কি হবে? ক্লেভারি, ক্লেভারি, ক্লেভারি না, এটা হলো ওই ক্লেভারনেস। এইটার অরিজিনাল ফর্মই হলো ক্লেভারনেস। ক্লেভারনেস, বুঝতে পারছেন? এই জন্য জানতে হবে। ক্লেভারনেস, আচ্ছা, যদি বলি ট্রু, লেখেন তো ট্রু। ট্রুথ, ট্রুথ স্যার, ট্রুথ,
ওয়াইড জানেন এটা? ওয়াইড H ওয়াইড TH Wide. TH Wide. হবে স্যার Yes, Or right. DTS. ওয়াইজ উইজডম না Sir, wisdom. Wisdom. উইজডম। ইটা কিন্তু উঠে যাবে, মাথায় রাখবেন, ইটা উঠে যাবে। এবার আসেন 3 নাম্বার, ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব থেকে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা শিখে রাখি। দেখেন, অ্যাডভাইস, অ্যাডভাইস, C হবে স্যার অ্যাডভাইস, ই অ্যাডভাইস সি হবে। সিই। C জি স্যার জি এবার আসেন বিলিভ, বিলিভ, বিলিফ 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 Belief F হবে স্যার F বিলিভ, এফ। ইএফ ইএফ হ্যাঁ, এবার আসেন গিভ, এটা মনে হয় একটু পারবেন না, অনেকবার পরীক্ষায় এসেছে। গিভ, এটা গিভেন্স না জানি কিরকম। গিফট, আপনারা যে গিফট দেন না, এই গিফটটা জি, মূলত স্যার। গিফট থেকে। তার মানে গিফটটা কি? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। জি স্যার। এবার আসেন লাভ, লাভ কি হবে বলেন, এর নাউন কি? লাফটার Laughter. লাফার, Laughter. লাফার, লাফার আর কি, লাফটার মানে লাফার। আসেন, এটা কি? লিভ না, আমি কিন্তু লিভ লেখি নাই, লাইভ। লাইফ লিভনেস এটা লাইফ হবে। যদি লাইভ থাকে, যদি লাইভ থাকে, উচ্চারণ যদি লাইভ, জীবন্ত হয়, তাহলে লাইভনেস। আর যদি লিভ হয়, লিভ মানে কি? বাস করা, বেঁচে থাকা। যদি লিভ হয় তাহলে কি হবে? লিপুট না, সেক্ষেত্রে আপনার অনেক সিস্টেম আসতে হবে, সেটা হলো লিভলি হুড, ওইটা দরকার নাই। লাইফ, লাইফ একদম ডিরেক্টটা শিখেন, লাইফ। স্যার তখন এটার অর্থ কি হবে স্যার লাইভের? লিভ যখন বাস করা, এটা যখন বাস করা। জি আর স্যার। এটা সম্প্রচার আর Live. আরেকটা হলো লাইভ, না জীবন। সম্প্রচার বলি নাই, সম্প্রচার আলাদা জিনিস। জীবন্ত ঠিক আছে, লাইভ, লাইভ যখন জীবন্ত, জীবন- জীবন্ত। জীবন্ত ওই সম্প্রচার ওইটাও কিন্তু ওই জীবন্তর মতোই, মানে যেটা একদম জীবন্ত দেখাচ্ছে। তখন কি বুঝতে হবে পারছেন? স্যার? এটা আমরা এখানে লিভ, লাইভলিহুড লাইভলিহুড, লাইভেরটা কি হবে? লাইভলিহুড। লাইভলিহুড ওইটা অনেক অনেক ওই যে পেঁচায় টেঁচায়, ওইটার আলাদা সিস্টেম আছে, ওটা বলবো। তো আপাতত আমরা একদম এক্সাক্ট যেটা আছে সেটা শিখি, সেটা হলো লাইভ, লাইফ। আচ্ছা, এবার আসেন, আমি যদি আপনাকে নো বলি, নো এর নাউন কি? এক্সাক্ট নাউন নলেজ নলেজ, নলেজ, Knowledge. রাইট। হেট, এটা পারার কথা, হেট অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাট্রেড, হ্যাট্রেড ঘৃণা। অ্যাম্প্লিফাই, অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফাই, হ্যাঁ, অ্যামপ্লিটিউড না, অ্যাম্প্লিফিকেশন, Amplifier. না, অ্যাম্প্লিফিকেশন, একদম এক্সাক্ট হলো অ্যাম্প্লিফিকেশন। মনে থাকবে এটা। জি দেখছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এই যে আমরা যে ইয়েগুলো দেখলাম, 5 প্রকার নাউন হলো, টোটালি 5 প্রকার। অর্থাৎ একটা হলো কি? প্রপার নাউন, কমন নাউন, Common noun, collective noun, তারপরে material noun, and abstract noun. ম্যাটেরিয়াল নন অ্যাবস্ট্রাক্ট নন। অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। 5 প্রকার এটা হয়ে গেল। এখন আমরা কিন্তু শুরু করেছিলাম কি দিয়ে বলেন তো? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন Uncountable. শুরু করেছিলাম। সো এখন আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স শিখবো, অর্থাৎ চরিত্র শিখবো, ফিচার অফ কাউন্টেবল নাউন এবং ফিচার অফ আনকাউন্টেবল নাউন। তো ফিচার অফ কাউন্টেবল নাউন এবং ফিচার অফ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমি যদি প্রথমে এইটা লিখি, একটু একটু নোট করবেন, বেশি বেশি লিখবো না, অল্প লিখবো। ফিচার অফ কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন লেখেন, কাউন্ট নাউন।
অর্থাৎ কাউন্টেবল নাউনের ফিচার। প্রথমে দেখেন, প্রথম কথা হলো যে কাউন্টেবল নাউন গণনা করা যায়। আমি সংক্ষেপে যদি এটা লিখি যে গণনা করা যায়, কাউন্টেড, গণনা করা যায়। তারপরে যে তার বৈশিষ্ট্য বা তার চরিত্র সেটা হলো যে যেহেতু গণনা করা যায়, যেহেতু গণনা করা যায়, আমি যেভাবে লিখছি একটু লিখে ফেলেন, এগুলো আপনি জানেন, তারপরেও আমরা একটু লিখে নিব। যেহেতু গণনা করা যায় সেহেতু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে, প্লুরাল ও হতে পারে। অর্থাৎ সিঙ্গুলার হইলে এস বাই এস হবে না, আর প্লুরাল হইলে এস বাই এস হবে। এদের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, যুক্ত হতে পারে। তাহলে এই তিনটা আমরা একটু লিখে নিই, যে গণনা করা যায়, আর গণনা করা গেলে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আর এদের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। মানে কি, ওই যে প্লুরাল হলে সাধারণত এস বাই এস যুক্ত হয়। এখন আসেন যে একই জিনিস জাস্ট আমরা কি লিখবো, একটু চেঞ্জ করে একটু লিখে দিব, আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ ফিচার অফ আনকাউন্টেবল নাউন। দেখেন গণনা করা যায় না, তো আপনারা লিখবেন, আমি লিখবো না, আমি শুধু মডিফাই করে দিচ্ছি। যে প্রথম কথা হলো যে গণনা করা যায় না, এটা আমরা জানি। যেহেতু গণনা করা যায় না সেহেতু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে না, হতে পারে না, লিখে রাখেন। যেহেতু গণনা করা যায় সেহেতু শুধুমাত্র সিঙ্গুলার হতে পারে, এখানে শুধুমাত্র লিখে নেন, শুধুমাত্র সিঙ্গুলার হতে পারে। আর এদের সাথে এস বা এস কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না, এইভাবে লিখবেন, কখনোই, যাতে একটু জোর দিয়ে বোঝে, এমফ্যাসিস বোঝানো হয়, কখনোই হতে পারে না। লেখছেন? না স্যার, আচ্ছা লেখেন। স্যার এটা প্লুরাল হবে না, শুধু সিঙ্গুলারই থাকবে। হ্যাঁ, শুধুমাত্র সিঙ্গুলার হবে, এটা কোনোভাবেই কোনো অর্থেই প্লুরাল হবে না, প্লুরাল হওয়ার কোনো সুযোগই নেই। এদের সাথে এস বাই এস, SS. স্যার এদের সাথে এস বাই এস কে যোগ হবে না, তাই না? হ্যাঁ, কখনোই হতে পারে না। জি স্যার, ওইটা ঠিক হলো আছে। যে এই 2 নাম্বারটাই আসলে দেখেন, এত হয়তো ব্যাখ্যা না দিলেও হইতো, কিন্তু একটা বিষয় বলি, আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, জি স্যার। আপনাদেরকে একদম সলিড কতগুলো কথা বলি, যে তখন আপনি নিজেকে একদম ক্লাস 6, 7, 8-এ স্টুডেন্ট মনে করবেন। এতে সুবিধাটাকে বলি, আপনি মনে করে দেখেন যে আমরা যখন ক্লাস 6, 7, 8-এ পড়তাম, তখন আমাদের স্কুলের টিচাররা, আমাদের কোচিং এর টিচাররা বা প্রাইভেট যে টিউটর ছিলেন বা বাবা মা যা বলতেন আমরা কিন্তু তাই করতাম। যদি টিচার বলতো যে তুমি এই নোটগুলো করবে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে, আমরা কিন্তু সেইভাবেই করতাম। মনে করেন অবজেক্টিভ দাগাইতাম না আমরা, তখন কি লাল কালি নীল কালি এরকম বিভিন্ন কালি দিয়ে দাগাইতাম, হাইলাইট করতাম। এরপরে স্যার, আস্তে আস্তে বড় হওয়ার পরে আমরা এই সিস্টেম গুলো ভুলে গেছি, তখন আমরা অনেক বেশি পড়তাম বিদায়, আসলে কিন্তু আমরা সেই সময় অনেক পড়তাম। ক্লাস 6, 7, 8-এ একটা স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে না। আমি সবসময় বলি যে ইউনিভার্সিটি লেভেলে কেউ যদি 6, 7, 8, 9-এর মতো আচরণ করতে পারে, সে ডিপার্টমেন্টে একদম টপ রেজাল্ট করবে, এবং ভাগ্য আল্লাহ সহায় থাকলে সে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, খুব সহজ। কিন্তু আমরা কিন্তু করি না। সো এই একই ইনহেরিটেড আমরা এটা বলতে পারি যে চাকরির পরীক্ষায় সেম। আপনি চাকরির পরীক্ষায় যত বেশি নিজেকে ডেডিকেশন দিবেন, অর্থাৎ অনেক সময় আছে না, এটা করার দরকার না, ওটা দরকার না, পরে দেখবো, কালকে দেখবো, পরশুদিন দেখবো, এটা আসবে না, ওইটা করব,
এটা করা যাবে না। আপনি যখন কারো কাছ থেকে গাইড নিচ্ছেন, সেটা হোক টিচার, হোক ইউনিভার্সিটির বড় ভাই, হোক পাশের বাসার বড় ভাই যে চাকরি করছে, যার কাছ থেকে নেন না কেন, উনি যে পরামর্শ দিচ্ছে, উনি যদি প্রপার ব্যক্তি হন এবং আপনি যদি বুঝেন যে উনি প্রপার ব্যক্তি এবং আমাকে পরামর্শ দিচ্ছেন, তাহলে ওই পরামর্শ আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এখানে এখানে এক একজনের ক্যাপাবিলিটি, এক একজনের পড়ার স্টাইল হয়তো ভিন্ন, তাদের সাজেশনে ভিন্ন, কিন্তু ওইটাই আপনি আপনার জন্য মডিফাই করে নেবেন। সো আমি এই জন্য ডিটেলস একটু লিখে দিচ্ছি কেন, এটা আমি জানি যে আপনাদের মধ্যে ম্যাক্সিমামই এগুলো জানেন, বা একবার বললেই আপনার এগুলো মনে থাকবে, লেখার প্রয়োজন নাই। বাট জীবনে একবারই তো লেখাচ্ছি, লেখেন, এটা কাজে দিবে। এই খাতাটা কাজে দিবে। আমার খাতাটা আপনি একদম মানে আপনি যখন এক্সাম দিবেন সেই পর্যন্ত রেখে দিবেন। আচ্ছা, এখন আসি আমরা তাহলে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আমরা কি পড়ে ফেললাম, আমরা মানে ফিচারগুলো পড়ে ফেললাম, বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিকগুলো পড়ে ফেললাম। আচ্ছা, এখন এখন আমরা কয়েকটা শখ পড়বো, যে শখগুলো আমাদের এক্সামে আসবে, অসংখ্যবার এসেছে, শুধু আসবে এমন না, অসংখ্যবার বিসিএস সহ যে কোনো পিএসসি, যে কোনো এক্সাম, ব্যাংকের এক্সাম, যে কোনো এক্সামে এসেছে, সেগুলো আমরা পড়বো। এবং এটা কোথা থেকে পড়বো আমি আপনাকে সোর্সগুলো বলে দিব। দেখেন, আমরা আনকাউন্টেবল নাউনের কতগুলো চার্ট লিখি, খাতায় নোট করেন, আমার সাথে নোট করেন। নন কাউন্ট নাউন, কাউন্ট নাউন, দুইটা চার্ট আলাদা আলাদা করে করেন। আচ্ছা, আসেন ক্লাইমেট। ক্লাইমেট আপনাকে মুখস্থ রাখতে হবে যে ক্লাইমেট হলো আনকাউন্টেবল নাউন। ক্লাইমেট হলো আনকাউন্টেবল নাউন, এটা মুখস্থ করতে হবে। এবং আনকাউন্টেবল নাউন কিন্তু কখনোই কাউন্টেবল হয় না, এটা মাথায় রাখবেন যে আনকাউন্টেবল নাউন কখনোই কাউন্টেবল হয় না। তবে বিশেষভাবে কাউন্টেবল হইতে পারে, বিশেষ প্রক্রিয়ায় কাউন্টেবল হইতে পারে। একটা প্রক্রিয়া অলরেডি বলেছি, ওই যে মিল্ক বা ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, glass টু of milk। ওয়াটার বলেছি না, হুম। ওইটা একটা প্রক্রিয়া। ওই প্রক্রিয়াটা অনেকেই জানে বা ওইটা একটু সহজ। বাট এই যে আনকাউন্টেবল নাউন, ক্লাইমেট, ক্লাইমেট কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন আছে, জানেন এটা? ওয়েদার। রাইট, ওয়েদার। weather। দেখেন, এই যে লেখলেন, এটা কিন্তু পরস্পর বিরোধী কথা হয়ে গেল। যখন লিখবেন তখন কিছু জিনিস চিন্তা করে বলবেন। আচ্ছা, ওয়েদার কি আর ক্লাইমেট কি বলেন তো? ওয়েদার আর ক্লাইমেটের কিন্তু আলাদা আছে। ক্লাইমেট হলো দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী, আর ওয়েদার হলো স্বল্প মেয়াদী। স্বল্পমেয়াদী, স্বল্প ক্ষণস্থায়ী। মেয়াদী, এইটাই কিন্তু ওয়েদারটা কিন্তু মূলত আনকাউন্টেবল নাউন। আমরা কিন্তু উল্টা লিখছি, একটু বোঝার চেষ্টা করেন। ওয়েদার হলো স্বল্প মেয়াদী, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য, আর ক্লাইমেট হলো দীর্ঘমেয়াদী। ধরেন আপনি ক্লাইমেট 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে। 20 বছর একটা দেশের ক্লাইমেট, ঠিক আছে, এটা কিন্তু গোনা যায়, গণনা করা যায়, দীর্ঘমেয়াদী। সো ক্লাইমেট হবে আনকাউন্টেবল, সরি কাউন্টেবল নাউন, আর ওয়েদার হবে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, একটু কাটেন এগুলা, কেটে আলাদা করে লিখে দেন, দুইটা রিভার্স করে লিখে দেন। তাহলে আনকাউন্টেবলে আমরা কি লিখবো? ওয়েদার। আর কাউন্টেবলে ক্লাইমেট। ক্লাইমেট, এ ক্লাইমেট হইতে পারে, টু ক্লাইমেটস হইতে পারে, দুইটা হইতে পারে। এ ক্লাইমেট হইতে পারে, টু ক্লাইমেটস হইতে পারে। এবার আসেন নন কাউন্টেবল নাউন, ওই যে একটু আগে শিখলাম না, লাফার। লাফার। লাফার আমরা কি শিখলাম? অ্যাবস্ট্রাক্ট নাউন শিখলাম না? জি স্যার। জি স্যার। আপনি ছোট্ট একটা স্টার দিয়ে শিখে রাখেন, পৃথিবীর সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হলো আনকাউন্টেবল। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে লিখে দিবেন, পৃথিবীর সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই হলো আনকাউন্টেবল নাউন। তার মানে লাফার হলো আনকাউন্টেবল নাউন। এখন এইটার কিন্তু একটা নাউন মানে কাউন্টেবল নাউন আছে, সেই কাউন্টেবল নাউন কি জানেন? লাফ। এই লাফ, অর্থাৎ এ লাফ হইতে পারে, টু লাফস হইতে পারে, থ্রি লাফস হইতে পারে।
এ লাভ হইতে পারে, টু লাভস হইতে পারে। এইভাবে সে কাউন্টেবল হইতে পারে। এবার আসেন হিউম্যানিটি। হিউম্যানিটি এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এটার এটার একটা কাউন্টেবল ফর্ম আছে, একদম এক্সাক্ট। জানেন এটা কেউ? হিউম্যান বিং না, হিউম্যান সব হিউম্যান হিউম্যান বিং। হিউম্যান বিং হলো কাউন্টেবল নাউন, অর্থাৎ এ হিউম্যান বিং হইতে পারে, ট্রু হিউম্যান বিংস হইতে পারে। আপনি যখন পড়বেন তখন দেখবেন যে ওয়ার্ক, ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন। সো এই আনকাউন্টেবল নাউনের একটা কাউন্টেবল ফর্ম আছে, সেই কাউন্টেবল ফর্ম কি? জব। এ জব, টু জবস। এ জব, টু জবস। এখন দেখেন মেশিনারি। মেশিনারি, মেশিনারি হলো আনকাউন্টেবল নাউন। মেশিনারির কাউন্টেবল নাউন কি? মেশিন, মেশিন, রাইট। লেখেন সানলাইট। সূর্য, সানলাইট অথবা সানশাইন, এটা হলো আনকাউন্টেবল নাউন। এটার একটা কাউন্টেবল ফর্ম আছে, বলতে পারবেন কেউ? সানবিমস। সানবিমস, তো সানবিমসটা কি? মানে সানলাইট আর সানবিমটা কি? সানলাইট হলো যে সূর্যরশ্মি, এটা গণনা করা যায় না, আপনি গুনতে পারবেন না। সানবিমসটা কি? সূর্যরশ্মি। দেখেন অনেক সময় যে বাঁশের ঘর থাকলে, বাঁশ বা কাঠ দিয়ে ঘর বানাইলে সকালবেলা দেখবেন যে রশ্মি দেখা যায় না, একদিক থেকে একটা জি, ফোঁটা স্যার। দিয়ে ঢুকছে, একটা ফোঁটা দিয়ে ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ, ঢুকে, হ্যাঁ। আপনি যদি ওই 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 অর্থে তুলনা করেন, ওই রকম তুলনা করেন, তার মানে আপনি কিন্তু সানবিমস গুলো আলাদা আলাদা করে গুনতে পারছেন। গণনা করে দেবো। হ্যাঁ, এই অর্থে, অর্থাৎ রশ্মিগুলো যখন আপনি গুনতে পারবেন তখন আপনি এটাকে সানবিমস বলবেন। সানবিম। আচ্ছা, আরেকটা পড়বেন, লাস্ট ওয়ান। অনেকবার এইগুলো কিন্তু প্রত্যেকটা একাধিকবার এসেছে। ট্রাফিক। ট্রাফিক কি হবে? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম এটা হলো, ট্রাফিক হলো আনকাউন্টেবল আর ট্রাফিক জ্যাম হলো কাউন্টেবল। বুঝতে পারছেন বিষয়টা? লেখা লেখা শেষ সবার? নোট করা শেষ কিনা? আচ্ছা, জি, এখন ইম্পর্টেন্ট কতগুলো লেখে রাখেন, ইম্পর্টেন্ট। ও আচ্ছা, বলে দিই এটা সোর্স কি। এটা আপনি এই যে দিলাম না, এগুলো একাধিকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আসছে। তো আমি এগুলো সোর্সটা কোথা থেকে পেয়েছি? ক্লিপস্টোফেলস। আপনি ক্লিপস, অনেক জায়গায় আছে, ক্লিপস্টোফেলস আছে, ব্যারনস্টোফেলস আছে, আপনি এগুলো খুঁজে দেখতে পারেন, এখানে আপনি এই সোর্সগুলো পাবেন। এবার আসেন ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন, স্পেশাল আনকাউন্টেবল নাউন। এই যে স্পেশাল আনকাউন্টেবল নাউন আছে, এই চারটা আপনি একদম চোখ বন্ধ করে মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ করে ফেলবেন, একদম চোখ বন্ধ করে। মানে আপনি কতগুলো ওয়ার্ড আছে, আপনার মনে প্রশ্ন জাগবে যে এটা আনকাউন্টেবল নাউন কেন। এটা ব্যাখ্যা পাইলে ভালো, ব্যাখ্যা যদি পারেন তাহলে দোষের কিছু নাই, বাট আপনি ব্যাখ্যা পারেন আর না পারেন, এগুলো মনে রাখবেন যে এগুলো আনকাউন্টেবল নাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে উল্লেখ আছে, সো এটা আনকাউন্টেবল নাউন। সো আমরা একটু লিখে নিই। অ্যাডভাইস, হোমওয়ার্ক, মানি, পোয়েট্রি, আমি যেভাবে লিখছি এবার নোট করে ফেলেন। অ্যাঙ্গার, ইগনোরেন্স, মিউজিক, পোভার্টি। এই যে পোভার্টির একটা ব্যাখ্যা আছে, পোভার্টির ব্যাখ্যাটা কি বলেন তো? পোভার্টি আনকাউন্টেবল নাউন কেন, এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি? জানেন না, স্যার? স্যার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন মাত্রই কি
চোখ বন্ধ করে আনকাউন্টেবল হবে, একদম চোখ বন্ধ করে। কিছু কিছু জিনিস দেখেন আপনাকে, ওই যে বললাম না ছোটবেলার মতো, আপনি ছোটবেলায় কিভাবে পড়ছিলেন যে টিচার বলছে যে এইটাই হবে, এরকম পড়ছিলেন না? আমার কথাটা শুনেন, প্রত্যেকে আমার কথাটা শুনেন, যে এগুলা অনেকগুলো পরীক্ষায় আমরা, মানে আমার নিজের কথাই বলি, অনেকগুলো পরীক্ষায় ফেল করতে করতে যখন পাশ করা শুরু করছি, এই যে এই কথাগুলো বলছি, এইগুলো তখন বুঝতে পারছি যে আসলে শুরু থেকে আরো বেশি এরকম হওয়া উচিত ছিল, কঠোর হওয়া উচিত ছিল, কট্টর হওয়া উচিত ছিল। সো বর্তমান যে চাকরির বাজারটা কিন্তু খুব কঠিন, সত্যি খুব কঠিন। মানে ইনফ্যাক্ট আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমার মনে আছে যে প্রতি সপ্তাহে আমি আমি তো মানে প্রথম শ্রেণী এবং কিছু কিছু সেকেন্ড ক্লাস জবগুলো অ্যাপ্লাই করতাম। সো প্রায় প্রতি সপ্তাহে পরীক্ষা থাকতো, সকাল বিকাল থাকতো, এমন হয়েছে ওভারল্যাপ হয়ে যেত, আমি এক্সাম দিতে পারতাম না একটা। কিন্তু এখন কিন্তু এরকম নাই, এক্সাম কিন্তু অত বেশি হয় না। আচ্ছা, পড়ানোর ফাঁকে একটা কথা বলি, ওই যে মনে হয় নতুন একটা সার্কুলার দিয়েছে কম্বাইন্ড ব্যাংকের, দেখেছেন? জি স্যার। জি স্যার। যারা অনার্স পাস করেছেন প্রত্যেকেই অ্যাপ্লাই করবেন, প্রত্যেকেই। এবং অ্যাপ্লাই করার সময় আহ, আহ, ক্রমিক চয়েস লিস্টটা সুন্দর করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে রেখে দিবেন, এবং অবশ্যই টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করে কিন্তু ভেরিফাই করতে হয়, ভেরিফাইটা করে নেবেন। এবং লাস্ট ডেটের আশায় বসে থাকবেন না, অন্তত ডেট শেষ হওয়ার 10 দিন আগে করবেন। টাকা জমা দেওয়ার পরে, রকেটে মনে হয় টাকা জমা দিতে হয় এখন, আমাদের সময় তো ফ্রি ছিল। সো রকেটে টাকা জমা দিয়ে আপনি করতে হবে, মানে ভেরিফাই করে দিতে হবে। এবং যখন অ্যাডমিট কার্ড সার্ভে, জাস্ট একবার ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে সংরক্ষণ রাখতে পারলে খুবই ভালো, না রাখতে পারলে খুব একটা ভয়ের কিছু নাই, এক্সামের আগে আবার দিবে আপনার ওই অনুসারে। তো প্রথমেই বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, সবকিছু তথ্যগুলো সঠিক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। বুঝতে পারছেন? এই কাজটা করবেন। অর্থাৎ কোনো, যেহেতু চাকরি সার্কুলার খুবই কম, যা পাবেন সব অ্যাপ্লাই করে ফেলবেন। আচ্ছা আসেন, কারেজ, ইনফরমেশন, নিউজ, প্রোগ্রেস, ড্যামেজ, নলেজ। নলেজটা ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই হিসাবে আনকাউন্টেবল নাউন হয়েছে। পেশেন্স, তারপর আসেন ইকুইপমেন্ট, তারপর আসেন লেজার, পারমিশন, এইগুলাই, এতটুকুই পড়বেন। এই নোটসগুলো আমি যেগুলো লিখে দিলাম এগুলো পড়বেন, দেখবেন যে এখান থেকে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতি 10টা পরীক্ষায় যদি আপনার এই টাইপের কোশ্চেন আসে, দেখবেন যে 7-8টার মধ্যে এগুলো আপনি কমন পাবেন। এইগুলাই ঘুরায় ফিরায় আসে। বুঝতে পেরেছেন বিষয়টা? এগুলো নোট করে ফেলেন। আচ্ছা, আরেকটা চার্ট লেখেন। এস বা ইএস না থাকা সত্ত্বেও, অর্থাৎ আমরা এস বা ইএস থাকলে কি প্লুরাল কাউন্টেবল নাউন ধরি না, অর্থাৎ প্লুরাল ধরি না। তো কতগুলো নাউন আছে যেগুলো এস বা ইএস না থাকা সত্ত্বেও প্লুরাল কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল না কিন্তু, প্লুরাল কাউন্টেবল নাউন। কাউন্টেবল দুই রকম, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। সো কতগুলো নাউন আছে যেগুলোর এস বা ইএস নাই, তারপরেও এটা চোখ বন্ধ করে প্লুরাল কাউন্টেবল নাউন। সেগুলো কি কি? পিপল, কিন্তু কখনোই সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল এবং কাউন্টেবল, গণনা করা যায়। তারপরে চিলড্রেন, চিলড্রেনের সিঙ্গুলার ফর্ম কি জানেন? এটা চাইল্ড হলো সিঙ্গুলার ফর্ম। এবার আসেন ক্যাটেল, তারপরে পুলিশ, তারপরে ধরেন পাবলিক, অ্যারিস্টোক্রেসি। দেখেন খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, অ্যারিস্টোক্রেসি। এইগুলো জানা না থাকলে একদমই এটা পারবেন না। অ্যারিস্টোক্রেসি, এটা দেখে আপনি বলতে পারবেন এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, এটা কিন্তু বলার উপায় নাই। এটা কিন্তু প্লুরাল। কাউন্টেবল
অবশ্যই তো কাউন্টেবল যেহেতু প্লুরাল, কিন্তু এটা কাউন্টেবল হইলেও এটা প্লুরাল কাউন্টেবল। আর্টিলারি, তারপরে ভার্মিন, ভার্মিন ছিলেন? ইঁদুর, 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 ইঁদুরগুলো, অনেকগুলো ইঁদুর, ভার্মিন। এই চারটা আলাদা করে নোট করে রাখেন। আচ্ছা, আরেকটা চার্ট লেখেন, খুব 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 করে প্রথমে আমি এক্সাম্পল গুলো দিই। শিপ, স্যার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু আমি দেখি। লেখেন লেখেন, অসুবিধা নেই। কোনো কিছু লিখতে না পারলে আপনি আমাকে 1000 বার থামাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথা হলো যে আমি যা পারবো সেগুলো নোট করে রাখবেন। এবং আমি আজকে যেটা পড়াচ্ছি আমার নেক্সট ক্লাসে কিন্তু আমি প্রথম 10 মিনিট এগুলো কিন্তু ধরবো প্রত্যেককে। আমি মুখে মুখে এক্সামের সময় তো আপনি এক্সাম দিবেনই, ফর্মাল এক্সাম দিবেন, ওইগুলো নিয়ে আমার কোনো সে নাই। বাট আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা এগুলো আমি আপনাকে রিভিউ করাবো, ধরবো যে আপনি কি পড়ছেন। জি স্যার, হয়েছে স্যার স্যার। পাবলিকের পরেরটা কি লিখছেন? পাবলিকের পরে অ্যারিস্টোক্রেসি, ARISTOCRACY, অ্যারিস্টোক্রেসি। না বুঝলে আমি আবার লিখে দিচ্ছি। CROCRSCY। আচ্ছা স্যার, হয়েছে। আচ্ছা, এবার এই ওয়ার্ডগুলো একটু লেখেন। শিপ, ডিয়ার, পেয়ার, তারপর আসেন ডজন, তারপর আসেন স্কোর, ক্যানন, স্যালমন, গ্রস। আচ্ছা, আমাকে প্রথমে বলেন শিপ এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? স্যার এইগুলা ওয়ার্ড সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে। এগুলো সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে। দুইটাই হবে। তো শিপ যদি সিঙ্গুলার হয় তাহলে এটা প্লুরাল কি? স্যার শিপে। শিপ। আচ্ছা, ডিয়ার, ডিয়ার যদি সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল কি? স্যার ডিয়ার। সেম ওইটাই। বুঝি নাই। স্যার এই ওয়ার্ডগুলা সিঙ্গুলার যেটা প্লুরাল ওইটাই থাকবে স্যার। তার মানে এই যে শিপ আছে, ডিয়ার আছে, পেয়ার আছে, ডজন আছে, এইগুলো সিঙ্গুলার প্লুরাল উভয়ই হইতে পারে। তবে এটা প্লুরাল হলেও এদের সাথে এস বা ইয়েস হবে না, অর্থাৎ আপনি পেয়ার্স বলতে পারবেন না, ডজেন্স বলতে পারবেন না। আমরা অনেক সময় ভুল লিখি, টু ডজেন্স লিখি, যেহেতু দুই আছে ডজেন্স না, 2 ডজন, 3 ডজন, 1 ডজন। বুঝতে পারছেন, যেটাকে আমরা বাংলায় ডজন বলি ওইটা। সো এইগুলো প্রত্যেকে একটু নোট করে নেন। তো এটা এগুলো নোট করলাম, এটা হচ্ছে এই শব্দগুলো হচ্ছে সিঙ্গুলার যা প্লুরাল ওইটা রাইট, এগুলাই। এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম, অর্থাৎ প্লুরাল এভাবে লিখবেন, অর্থাৎ প্লুরালের সাথে এস বা ইয়েস হবে না। হবে। ঠিক আছে, জি স্যার। যেহেতু ইম্পর্টেন্ট একটু ভালো করে নোটটা করে নেন, এগুলো হবে না। ক্যানন মানে কি বলেন তো? কামান। বুঝি নাই। কামান না স্যার, কামান। কামান, তা তো জানি না, কামান হইতে পারে কিনা আমি জানি না, আই ডোন্ট নো। বাট ক্যানন মানে হলো জেনারেল রুল, ল, জেনারেল রুলস বা জেনারেল ল, সাধারণ আইন। স্যার কানুন। যারা আইনের স্টুডেন্ট তারা এটা জানবে। শিপ, ডিয়ার, পেয়ার, ডজন। ইয়ার, পেয়ার, ডজন, স্কোর, ক্যানন, স্যালমন, গ্রস। ক্রস, শিপ, ক্রস ডিয়ার, মানে কি? পেয়ার, ডজন, ক্যানন, সর্বমোট। ক্রস। হুম, সর্বমোট, রাইট। শিপ, ডিয়ার, পেয়ার, ডজন,
স্কোর স্কোর শিফটি আর পেয়ার ডজন স্কোর তারপর হচ্ছে কানুন সালমন আচ্ছা, এখন আসেন আমরা এই যে টাইপস অফ গুলো দেখেন এতগুলো পড়ছি, টাইপস অফ এর সাথে কিন্তু অ্যাপ্লাইড ফর্ম গুলো পড়ছি। তো আমি স্পেশাল কতগুলো আমরা রুলস পড়বো, এরকম 3 স্টার দিয়ে পড়েন, 3 স্টার রুলস। অর্থাৎ এটাকে আপনি এইভাবে নাম দিতে পারেন, 3 স্টার রুলস। তো 3 স্টার রুলস এর আমি প্রথমে একটা এক্সাম্পল লিখবো, দেখেন এক্সাম্পল পারেন কিনা। I made a 60 এই সেন্টেন্সে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। I made a 60-year-old woman, জি স্যার, কোথায় প্রবলেম আছে? ওমেনে স্যার, ওমেন। তোমাকে বেশি খাওয়া দিলে মানে এখানে উইমেন কি হবে? স্যার এ হবে না, কি হবে স্যার? ই বলতে- এটা বল- আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটার জায়গায় আমি আরো একটা লিখবো, আই মেড টু, সরি, এই রুলস গুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শিখেন। টু দেখা 60 খালা আমার ফেভারিট খালা is it right or wrong? স্যার ওল্ডে এসটা হবে না। ওল্ডের সাথে এস। আচ্ছা, তার মানে প্রথমটাই আমরা ই ভুল ধরলাম আর সেকেন্ডটাই ভুল ধরলাম, হলো ওল্ডের এস হবে না। আচ্ছা ঠিক আছে, ইয়ারে তো স্যার প্রথমটাতে ই হয় কেন, ই কেন হবে স্যার? আমি তো জানি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। এটা আর তো আমরাই 60 তো হবে, একটা 60 বছর বয়সী ভদ্রমহিলা, এটা তো ই হবে না মনে হচ্ছে। স্যার ওখানে ইয়ার আছে আর বলি। এখানে আছে ইয়ার আচ্ছা আচ্ছা আছে। ঠিক আছে, আমি বলি, এখানে আমরা দুইটা টার্ম শিখবো, একটা হলো কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড শব্দ আমরা জানি যৌগিক, অর্থাৎ দুইটা নাউন, এক কথায় সহজ করে বলি কম্পাউন্ড নাউন কথাটা মানে কি দুইটা নাউন পাশাপাশি থাকবে। তো আমরা একটু টার্মটা একটু লিখে রাখি, দেখেন কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড হলো দুটি নাউন, দুটি বা ততোধিক নাউন পাশাপাশি থাকবে, নাউন পাশাপাশি থাকবে, তবে তা একটি জিনিসই বোঝাবে, বা একটি জিনিসের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। ব্যাখ্যাটা এইভাবে লেখেন, ইউজ হবে মানে কি দুই বা ততোধিক নাউন পাশাপাশি থাকতে পারে, তবে সেটা একটা জিনিসের ক্ষেত্রেই ইউজ হবে। যেমন ধরেন 60 কি একটা নাম্বার না, নাম্বারের নাম। ইয়ার, জি স্যার। ওল্ড, উইমেন, প্রত্যেকে কিন্তু আমরা যদি ওল্ড এবং উইমেন বলি, 60 এবং ইয়ার এই দুটাকে কিন্তু আবার আপনি ওই দৃষ্টিকোণ থেকে কি অ্যাজেটিভ ধরতে পারেন, ওই যে নাম্বার আছে ওই জি স্যার। দৃষ্টিকোণ থেকে আপনি অ্যাজেটিভ ধরতে পারেন না, ঠিক আছে, আপনি অ্যাজেটিভ ধরেন, অসুবিধা নেই। ওল্ড আর উইমেন এই দুইটা তো আমরা নাউন ধরতে পারি নাকি? জি স্যার, একটাই। কম্পাউন্ড নাউনটা এভাবে আমরা ধরতে পারি। এখন আসলে তো একটা জিনিসের ওল্ড এবং উইমেন আলাদা তো কিছু না, ওল্ড আলাদা জিনিস, উইমেন আলাদা জিনিস, উইমেনের বয়সটা বোঝানোর ক্ষেত্রে ওল্ড ব্যবহৃত হচ্ছে, তাই না? বা 60 ইয়ার এটা স্যার। অ্যাজেটিভ ধরলেও কিন্তু বিষয়গুলো সবগুলোই পাশাপাশি একসাথে ব্যবহৃত একটা জিনিসের ক্ষেত্রে। তার মানে এই টার্মটা হলো কম্পাউন্ড নাউন। প্রথমে বলি কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, এখন আপনি এটা লিখবেন, আমি যে নোটসটা লিখছি এটা লেখে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কোনো প্লুরাল বসবে না। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মনে থাকবে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি বসবে না?
কোনো প্লুরাল বুঝবে না। প্লুরাল বসবে না। দ্যাট মিনস আই মেট এ 60-year-old উইমেন ইজ পারফেক্টলি কারেক্ট, একদম সঠিক, এখানে কোনো ভুল নাই। জি স্যার। ক্লিয়ার? এবার জি স্যার। কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। আই মেট 2 60-year-old উইমেন। এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, আপনি খুব সহজ করে আপনাকে শিখিয়ে দিচ্ছে। এই পার্টটা আমরা অ্যাজিটিভ যখন পড়বো অ্যাজিটিভের ভিতর পাবো। এই যে দেখেন, দেখছেন হাইফেন, স্যার দুটো হাইফেন হাইফেন যদি হাইফেন থাকে তাহলে এটার একটা স্পেসিফিক নাম আছে, সেটার নাম হলো হাইফেনেটেড অ্যাজেটিভ। মনে থাকবে, এটার নাম হলো হাইফেনেটেড অ্যাজেটিভ। দাঁড়ান তো, কারা ইয়ে বলছে? ফরাজুল ভাই ওহ, ইয়ে করার অপশন নাই। আচ্ছা করছে, ঠিক আছে। আচ্ছা দেখেন হাইফেনেটেড অ্যাজেটিভ কি? হাইফেনেটেড অ্যাজেটিভটা হলো হাইফেন যুক্ত অ্যাজেটিভ। সহজ কথায়, এক কথায় লিখে ফেলেন না, লিখে ফেলেন। হাইফেন যুক্ত অ্যাজেটিভকে হাইফেন এইভাবে লেখেন, হাইফেন যুক্ত, আমি যেটা মুখে বলছি লেখেন, হাইফেন যুক্ত অ্যাজেটিভকে হাইফেনেটেড অ্যাজেটিভ বলে। অ্যাজেটিভকে হাইফেনেটেড অ্যাজেটিভ বলে, অ্যাজেটিভ বলে। অর্থাৎ হাইফেন যুক্ত অ্যাজেটিভকেই এক কথায় আমরা হাইফেনেটেড অ্যাজেটিভ বলি। তার মানে হাইফেনেটেড অ্যাজেটিভ আমরা বুঝে ফেললাম। এখন যেটা লিখবেন সেটা আমি লিখছি না, আমি মুখে বলছি, আপনি লিখে নেবেন, অবশ্যই লিখে নেবেন। লেখেন হাইফেনেটেড অ্যাজেটিভের মধ্যে, অথবা এইভাবে লিখতে পারেন, হাইফেন যুক্ত অ্যাজেটিভের মধ্যে কখনোই এস বা ইয়েস হবে না। আগে লেখেন এটা, হাইফেনেটেড অ্যাজেটিভের মধ্যে কখনোই এস বা ইয়েস হবে না। কখনোই বলছি, কখনো বলিনি, গুরুত্বটা বুঝবেন। লেখছেন? আরেকবার বলেন। হাইফেনেটেড অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইয়েস বসবে না, মানে প্লুরাল বসবে না, অর্থাৎ এস বা ইয়েস বসবে না, ওই কম্পাউন্ড নাউনের মতোই। জি স্যার। তাহলে আমরা এখানে কি দেখছি? আই মেড 260 ইয়ার্স হবে না, শুধু ইয়ার হবে, ওল্ডস এস হবে না। তার মানে অ্যান্সার কি হবে? আই মেড 260। এখানে 2 দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে 2 আছে তার মানে ইয়ার্স তো হবেই না। এইটা, এই 2-র কারণ দেখেন উইমেন আছে লাস্টে, দেখছেন? লাস্ট উইমেন, ঠিক আছে, অসুবিধা নেই। স্যার এখানে তাহলে প্লুরাল হচ্ছে না? কোনটা? উইমেন? উইমেন তো হাইফেন জি নাই, স্যার। দেখেন হাইফেন নাই, আছে। তো স্যার এখানে তো স্যার কম্পাউন্ড নাউন আছে, তো সেই ক্ষেত্রে কি এখানে হাইফেনেটেড আচ্ছা অ্যাডজেক্টিভ আচ্ছা, থাকলে এখানে তখন তখন আমি ওইটা কাজ করবে না, আচ্ছা ওই রুট আচ্ছা কাজ করবে। এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হলো ওই যে এটা যখন থাকবে তখন ওইটার আর দরকার হচ্ছে না আমাদের। অর্থাৎ 60-year-old, বুঝতে পারছেন? এটা কি স্যার ফাদার ইন ল, মাদার ইন ল এগুলো? হ্যাঁ, ওইটাও তো হাইফেনেটেড অ্যাডজেক্টিভই, মানে যদি হয় অ্যাডজেক্টিভ হয় আর কি। ফাদার ইন ল তো অ্যাডজেক্টিভ না, ফাদার ইন ল তো প্রথম অ্যাডজেক্টিভ। কমফর্ট নাউন জি স্যার প্রথমটাতে কি আমি হাইফেন ব্যবহার করতে পারতাম না? আপনি পারতেন এখানে তখন কি ওই যে তখন বুঝিয়ে টু হ্যাঁ টু ইন্ডিকেটস করছে তাই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হলো, আর ওখানে তো এরকম হ্যাঁ ছিল না, নাম্বার রাইট কোনো রাইট, নাম্বার ওইটা ছিল না ওইটা তাই। ওইটা চাইলে আপনি পারেন, ব্যবহার করতে পারেন, কথা ঠিক আছে আপনার, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে ব্যবহারটা অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ এই যে টু টু আছে তো। তিনটা হয়ে হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি করতে বাধ্য হইলাম। তো দুইটার বিষয়ে মানে রুলসটা একই হইলেও ইউজেসে একটু পার্থক্য আছে, বুঝতে পারছেন?
আচ্ছা, এখন কথা হলো যে আজকের ক্লাস আমরা এতটুকুই করব। এখন আপনি কি করবেন, আমি আমি খুব সংক্ষেপে আপনাদের সবাইকে বলছি, জাস্ট 5টা মিনিট সময় দেন, আমি বলে দিই যে এই যে আমরা যে ক্লাস নিব, নেক্সট ক্লাস থেকে বলি যে নেক্সট ক্লাসটা আমি আপনাদের মতামত নিয়েই নিব। আমার ক্লাসটা আমি চাই মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার কাছাকাছি লাস্ট করুক, আমি চাই, এটা আপনাদের ভালোর জন্য। আমি জানি যে এতক্ষণ ক্লাস করা খুব বিরক্তিকর, কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে। কেন প্রয়োজনীয়তা আছে আমি বলি। আমি আপনাদেরকে ডিটেলস একদম A to Z পড়াইতে চাই। আমি জীবনে যা যা শিখছি, মানে A to Z, কিন্তু অপ্রাসঙ্গিক কিছু পড়াবো না। প্রত্যেকটা প্রাসঙ্গিক, মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা আসছে, ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে, সেইগুলোই আমি পড়াবো, কিন্তু সেইটার ব্যাপ্তিও কিন্তু কম। জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। I met a 60-year-old women. স্যার আমরা এখানে কম্পাউন্ড নাউন পড়ছি না স্যার? ওইটা থেকেই তো এই এক্সাম্পল গুলা দেওয়া হয়েছে। তাহলে স্যার এখানে আমি কম্পাউন্ড নাউন কোনটাকে ধরবো প্রথম উদাহরণে? প্রথম উদাহরণে আপনি কম্পাউন্ড নাউনটা ধরবেন, এই যে ওল্ড উইমেন আছে না, এই অংশটুকু ধরবেন। বুঝতে পারছেন? আর এখানে আমি ওল্ড কথাটা কিন্তু নাউনেও ইউজ হয়, অ্যাজেটিভ ইউজ হয়। এখানে কিন্তু আপনি দেখেন কম্পাউন্ড নাউন নাই, কারণ আমি এইগুলোকে হাইফেনেটেড অ্যাজেটিভের মধ্যে নিয়ে চলে আসছি। জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার বুঝতে ঠিক পারছি। আছে, এই যে তাহলে স্যার প্রশ্ন করছেন, নিচেটা তাহলে স্যার ওই যে হাইপেনের কারণে এটা হচ্ছে আলাদা। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার আচ্ছা, এখানে স্যার এখানে একটা ডিটারমিনার আছে ওইরকম কাজ করছে, তাহলে 60 ইয়ারটা স্যার কম্পাউন্ড নাউন হয় না? 60 ইয়ার এখানে এটা এক নাম্বারে স্যার, স্যার। জি উপরেরটা স্যার, দেখতে প্রথম পাচ্ছি। উদাহরণটা। হ্যাঁ উপরের হ্যাঁ, সেন্টেন্সটা এটা এই কম্পাউন্ড একটা নাউন কিনা? আচ্ছা, জি স্যার, একটা ডিটারমিনার আপনি আছে, তাহলে দেখেন, 60 ইয়ারকে আমরা কি আচ্ছা, কম্পাউন্ড নাউন হিসেবে ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, কম্পাউন্ড নাউন বলতে পারেন। তবে এখানে কতগুলো ওই অনেকেই আপনাকে লজিক দিবে। লজিকটা কি দেখেন, নাম্বারের নাম হলে 60 কিন্তু নাউন হিসেবে ইউজ হয়, আবার 60 কিন্তু 60 যে সংখ্যাটা, এই 60 সংখ্যাটা কিন্তু আবার নির্দিষ্ট অ্যাজেটিভ হিসেবেও Adjective. ইউজ হইতে পারে। এগুলোতে অ্যাডজেক্টিভ হলে কনফিউশন হই। সেটা তো ইয়ারের অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, এটাতে 60 ইয়ারের না, অ্যাডজেক্টিভ। এখানে ইয়ার কিন্তু আবার নাউন, ইয়ার কথাটা নাউন, জি সো স্যার, সেই হিসেবে আপনি, ইয়ারের অ্যাডজেক্টিভ, হ্যাঁ ইয়ারের রাইট, অ্যাডজেক্টিভ ইয়ারের স্যার অ্যাডজেক্টিভ 60 হলো হচ্ছে, আমি সেটা বললাম। রাইট রাইট। সেক্ষেত্রে আপনি যদি এইটাকে কম, স্যার এখানে কি তাহলে স্যার কম্পাউন্ড নাউন দুইটা হয়ে যায়? 60 ইয়ার হ্যাঁ ওল্ড উইমেন। হ্যাঁ, 60 ইয়ার আলাদা করে কম্পাউন্ড নাউন আপনি বলতে পারেন, ঠিক আছে। 60 ইয়ার আলাদা করে কম্পাউন্ড নাউন বলতে পারেন, আবার 60 ইয়ার ওল্ড উইমেন একত্রেও তখন কম্পাউন্ড নাউন। 60 ইয়ারটা স্যার অ্যাডজেক্টিভ হয়ে যাবে না? ওল্ড উইমেনকে যদি আমি কম্পাউন্ড নাউন ধরি না, তখন আচ্ছা 60 আচ্ছা ইয়ারটা আচ্ছা, অ্যাডজেক্টিভ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি, হ্যাঁ, মানে এই জায়গায় আপনার একটু কনফিউশন আছে। কম্পাউন্ড নাউনের গঠন প্যাটার্নটা কি? কম্পাউন্ড নাউনের এখানে- প্যাটার্নটা হলো দুইটা যে মিলে দুইটা একটাকে নাউন বুঝাবে পাশাপাশি স্যার। বসে, দুইটা হ্যাঁ, নাউন দুই বা পাশাপাশি নাউন বসে। পাশাপাশি থাকবে, তবে একটি তবে জিনিসের মধ্যে প্রথমটা কিন্তু অ্যাজেটিভের মতো কাজ করবে। আপনি জি স্যার। মানে আপনি বলার সময় কম্পাউন্ড নাউন বলবেন, কিন্তু আপনাকে মাথায় জি রাখতে স্যার। হবে যে তার আগের যে নাউনটা আছে অ্যাজেটিভের কাজ করছে। রাইট নাও এই যে এখানে 60 কাজ করছে। তাহলে এখানে স্যার স্যার এখানে দুইটা কম্পাউন্ড নাউন 60 টা হয়ে যায় না? অ্যাডজেক্টিভের কাজ করছি। হ্যাঁ, এখানে প্রথম উদাহরণে স্যার দুইটা কম্পাউন্ড নাউন হয়ে যায় না? দুইটা 60 কম্পাউন্ড ইয়ার নাউন, রাইট। ওল্ড উইমেন। হ্যাঁ, উইমেন দুইটা কম্পাউন্ড নাউন কাজ করছে, তাতে অসুবিধা নাই তো। বা জি আপনি স্যার। যদি একদম কম্বাইন্ডলি ধরেন, ঠিক আছে, কম্বাইন্ডলি ধরেন, তাহলে 60 ইয়ার ওল্ড উইমেন এই টোটালটাকে আপনি কম্পাউন্ড নাউন ধরতে পারবেন। সেক্ষেত্রে অ্যাজেটিভের কাজ কোনটা করবে জানেন? এটা একদম প্রথমটা করবে, 60 অর্থাৎ year। 60 করবে। 60 রাইট, ইয়ার্স। 60। বুঝতে পারছেন বিষয়টা? আর জি স্যার, যখন জি স্যার। মানে একটা হাইফেন সেন্টেন্সে থাকবে, একাধিক থাকতে পারে, হ্যাঁ, কম্পাউন্ড নাউন থাকতে পারে। একাধিক কম্পাউন্ড নাউন থাকতে স্যার। পারে, এবং আমি দেখেন কম্পাউন্ড নাউনের এখানে বলেই দিছি দুইটা বা ততোধিক নাউন থাকতে পারে। শুধু জি দুইটা স্যার। থাকবে এমন কোনো কথা নাই, ততোধিক থাকতে পারে। জি স্যার, থ্যাংক আর ইউ। হাইফেনের ক্ষেত্রে এই প্রবলেমটা নাই, কারণ হাইফেন দিয়ে আপনাকে আলাদা করে দিয়েই ফেলছে, ওইটার রুলসটাই আলাদা চলে গেছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে। বুঝতে পারছেন? ওটা হাইপেনটা দেখেই বুঝতে হবে। হ্যাঁ, ওইটা হাইফেন দেখে বুঝতে হবে, রাইট। আচ্ছা, সেক্ষেত্রে বলি আমি একটু বলি, আপনাদের থেকে মতামত নিই প্রত্যেকেই। পারলে একটু সবাই একটু কথা বলেন, হ্যাঁ। আমি মোটামুটি ক্লাস, আমার ক্লাসটা আমি হলো ধরেন 1.5 ঘন্টা প্লাস নিতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? না না স্যার, কোনো
নাই স্যার। না, Yes, স্যার। sir. আচ্ছা, আর এখানে সবাই কি অনার্স পাস করছেন, মানে অনার্সের নিচে আছেন এরকম কেউ আছেন কিনা? না স্যার, আমরা সব মোটামুটি অনার্স আচ্ছা পাস মনে হয়েছে। আচ্ছা, না এটা কেন জিজ্ঞেস করলাম, অনেকেই হয়তো আগে একটু আগে প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো বা বলে স্যার মানে আমি এইবার পাস করলাম আর কি মাত্র। আপনি অনার্স পাস স্যার আমি করেছেন, মানে মাস্টার্স অনার্স ফাইনাল ইয়ার। পরীক্ষা দিলেই হয়েছে। স্যার মাস্টার্স কমপ্লিট। আচ্ছা, না স্যার ঠিক আছে, মনে হয় মানে আমি অনার্স পরীক্ষা দিলেই হয়েছে, পরীক্ষা দিলেই তার আমি মনে ভিতরে সে এবার মানে চাকরির পরীক্ষার এখানকার জন্য মনে হয় সিরিয়াস হয়ে যায়। আমি মানে এইবার আর কি রিসেন্ট পাস করছি, এখন না ঠিক আছে, তো মাস্টার্সে ভর্তি এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না স্যার আপনি আমি আছি অনার্স ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে মানে শেষের দিকে? জি স্যার, ফোর্থ টুতে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আমি এটা কেন বললাম যে যারা অনার্সের মানে পাশ করে নাই বা পরীক্ষা দেয় নাই অ্যাটলিস্ট, তো সেক্ষেত্রে ওই সিরিয়াসনেসটা একটু কম হয়। সবার ক্ষেত্রে হবে এই বিষয়টা এমন না, ঠিক আছে? অনেকেই দেখেছি যে থার্ড ইয়ারের স্টুডেন্টও কিন্তু খুব বেশি সিরিয়াস থাকে, সেটা আলাদা হিসাব, ওটা নিয়ে কোনো কথা বলছি না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আমার ক্লাস টাইমটা হলো ধরেন 1.5 ঘন্টা প্লাস, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে যতটুকু সময় লাগে আর কি, এগুলো আমি শেষ করব। আচ্ছা, আর প্রত্যেকেই আমরা যারা চাকরির পরীক্ষা দিব, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। জি স্যার। আপনার প্রথম কাজ হলো আপনি বই কিনে ফেলবেন, অন্তত স্যার এক সেট। এইখানে আপনাকে খুব বেশি বই কেনার দরকার না, এক সেট করে বই কিনবেন, যে কোনো বই। স্যার আমরা বিসিএস যেহেতু দিতে চাচ্ছি বা চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে স্যার মানে কোন বইগুলো পড়লে একেবারে ঠিকঠাক একটা ভালো প্রিপারেশন হবে, সেক্ষেত্রে যদি একটু সাজেশন দিতেন। আমি আমার ইংলিশের জন্য ডিটেলস একটা সাজেশন আমি ফেসবুকে একদম ফেসবুক মানে ইয়ে করে পোস্ট করে আপনাদেরকে আমি জানাই দিব, একদম ডিটেলস ইংলিশের জন্য, একদম জি ডিটেলস, স্যার। মানে কি কি করা উচিত, কি কি বই কেনা উচিত, কোনগুলো কেনা উচিত, একদম ডিটেলস লেখা থাকবে, আপনি ওখানে বুঝতে পারবেন। তবে আমি মূল কথা বলি, যে কোনো একটা বই কিনতে পারেন, ধরেন আপনি মাস্টার বইটা কিনতে পারেন, কম্পিটিটিভ এক্সামস কিনতে পারেন, যে কোনো একটা বই, মানে বড় ধরনের বই যে কোনো একটা কিনবেন। এটা যে কোনো ক্ষেত্রে, ধরেন আপনি জেনারেল নলেজের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে, ধরেন বাংলার ক্ষেত্রে আপনি MP3 কিনলেন, অথবা সাহিত্য কথা কিনলেন, যে কোনো একটা বই কিনলেন, বাজারে যে কোনো একটা বই কিনলেন, এত বই কেনার দরকার নেই, ঠিক আছে? এবং এই বইগুলো কিনতে হবে, কেন কিনতে হবে? স্যার এরকম স্যার আলাদা আলাদা কয়েকটা বই কিনছি আমি। আচ্ছা, আলাদা আলাদা কিনলে মাস্টার্স ক্ষতি নাই আপনার টাকাটা, ইংলিশের স্যার তবে মাস্টার্স একটা বই, বইটা কিনছি। একটা বই কিনে একটা বই ভালো করে পড়েন, একটা বই কিনে একটা বই ভালো করে পড়েন। পরামর্শ হলেই, যেমন আমার আমার নিজের কাছেই তো, যেহেতু আমি অ্যাডমিশন যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে আমি ইউসিসিতে ক্লাস নিতাম। সো সেক্ষেত্রে আমি দীর্ঘদিন যাবত আমি ইংরেজি পড়ায় আসছি, মানে অ্যাডমিশন টেস্ট পড়াইছি, নিজে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, নিজে চাকরি পাইছি, একাধিক জায়গায় চাকরি করছি। সো সেই সেই ইয়ে থেকে আমার কাছে প্রচুর বই আছে, আমার কাছে ইংলিশের ধরেন দেশি বিদেশি বই মিলে অন্তত ধরেন 200 থেকে 250 বই আছে। এই এক কম্পিটিটিভ এক্সামসই আমার আছে 6-7টা কপি, মাস্টার্স বই আছে মানে 8-9টা কপি। সো এখন আমার এই বইগুলো কিন্তু অনেক আগে থেকে, আমি যখন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিই তার আগে থেকে কিন্তু আমার এতগুলো বই আছে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে অ্যাডমিশন টেস্ট কোচিং এ পড়াইতাম। সো আমার কাছে আছে, এবং আমি কিন্তু ওই সময় টুকটাক নেড়ে চেড়ে দেখছি। সো এটা কাজের কিছু না, আপনি কাজের কথা হলো যে একটা বই ভালো করে ফলো করেন। আর ইংলিশের ক্ষেত্রে বইয়ের থেকেও গুরুত্বপূর্ণ হলো আমার নোটস, কারণ আমি আমার নোটসগুলো প্রত্যেক বছর আপডেট করি, আমার নিজের মতো করে নোটসগুলো তৈরি করি। নোটসে কম থাকলে মনে করবেন যে কম, বেশি থাকলে মনে করবেন যে বেশি, এইটুকুই পড়তে হবে। আর একটা বিষয় হলো যে নোটসের থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্লাস, আমার ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করবেন, ফলো করবেন, এবং এই অনুসারে প্রিপারেশন নেবেন। আপনি ক্লাসে ধরে ধরে আপনি এবার আপনার হাতে যে মাস্টার বই আছে বা কম্পিটিটিভ এক্সামস বই আছে, যে কোনো একটা বই থেকে আপনি ধরে ধরে পড়েন, নাউন চ্যাপ্টার বের করেন, আমি কোন কোন টপিকগুলো পড়াইছি সেই টপিক ধরে ধরে পড়েন। ওটা আমার শীট থেকেও পড়তে পারেন, মাস্টার্স বই থেকেও পড়তে পারেন, ঠিক আছে? আর আমার নোটসগুলো স্যার আমি আমাদের স্যার একটা কথা বলি, ইংলিশ স্যার দেখলেই তো ভয় আমাদের লাগে স্যার। পরীক্ষার জন্য মানে যা যা দরকার সব আপনি তো নোট আকারে দিয়েই দিবেন। হ্যাঁ, নোট আকারে দিয়ে দিব। সেক্ষেত্রে বলতে চাচ্ছেন যে আমার বই না হলেও চলবে কিনা? আমি মনে করি না না চলবে। স্যার, এটা বলতে চাচ্ছি না, মানে বলতে চাচ্ছি স্যার বইয়ের মধ্যে তো স্যার আমাদের যা দরকার তাও আছে, আবার অনেকগুলো আছে যে আমাদের একটু বেশি দরকার নাই, আছে। আমরা তো স্যার হ্যাঁ, ওইটা একটু বেশি। বুঝতেছি না যে কোনগুলো হ্যাঁ, পড়বো কোনগুলো পড়বো না, এটার জন্য এক্ষেত্রে বলতেছি ক্লাস আর কি। ক্লাস এবং আমার নোটসে যা যা পড়া লাগবে আমি সেইগুলোই দিব। এখন বইতে ডিটেলস স্যার আছে, আমি এটাই বই বলতেছি যে আপনি স্যার আমি যেগুলো বই নোট কিনতে করে বলবো দিবেন তারপরে। ওগুলোই শুধু আমরা বইয়ে পড়বো, এটা হ্যাঁ, বলছি আপনি স্যার। শোনেন, মানে মূল কথা হলো আমার ক্লাস এবং নোটস গুলো যদি ফলো করেন আমার মনে হয় না আর কিছু ইয়ে করা লাগবে। তবে তারপরেও কিছু কিছু জায়গায় মানে বই দেখা উচিত।
আর এই যে ক্লিফস্টোফেলস, ব্যারনস্টোফেলস, এইগুলো আমি ওই যে পোস্টের ডিটেলস লিখে দিব যে এগুলো কেনা উচিত কি উচিত না। ওইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কেনা উচিত কিনা। ঠিক আছে, এগুলো তো দামও বেশি না, অল্প বিস্তর, এগুলো কিনবেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে চাকরির পড়াশোনা ভাই এত সহজ না, মানে চাকরি পাওয়ার ব্যাপারটা এত সহজ না, আবার খুবই সহজ। কেন সহজ? মাথায় রাখবেন যে পৃথিবীতে যে কাজটা সব থেকে কঠিন সেই জিনিসটা অ্যাচিভ করা তত সহজ। কেন? কারণ হলো যে এই কঠিনের ভয়ে বেশিরভাগ ক্যান্ডিডেট মাঠ থেকে ছিটকায় চলে যায়, প্রিপারেশনের টেম্পারটা ধরে রাখতে পারে না। আর তখন আপনি মানে তার থেকে একজন মানে দুর্বল স্টুডেন্ট, বা আপনার বেসিক একটু কম, কিন্তু আপনি মানে নিয়মিত লেগে আছেন, রেগুলার পড়াশোনা করছেন, আপনি চাকরিটা পেয়ে যাবেন। আর যে আপনার যে বন্ধুটা অনেক মেধাবী, আপনার থেকে ভালো স্টুডেন্ট, বেসিক ভালো, ভালো, কিন্তু সে অধৈর্য হয়ে গেছে, যতই বেসিক থাকুক না কেন, ওই প্রথম 2-4টা পরীক্ষায় কিন্তু সে ফেল করবেই। এত সহজ না। খুব কম মানুষই আছে যে প্রথম পরীক্ষায় পাশ করে যাচ্ছে, এ করে যাচ্ছে, বা প্রথম পরীক্ষায় পাশ করা বলতে আমি চাকরি বোঝাচ্ছি, প্রথম পরীক্ষা দিয়েই চাকরি পাইছে, এরকম মানুষ কিন্তু খুব কম। নাই এটা বলবো না, সংখ্যায় কম। সো এইটা দেখে আপনি হতাশ হওয়ার কিছু নাই, আপনাকে একদম লেগে থাকতে হবে পড়াশোনাটা। আপনি পড়বেন, পড়তে পড়তে দেখবেন যে হঠাৎ করে ভকেব সেগমেন্ট আসছেন, ভকেব পড়ে আপনার মাথা ওলাই গেছে। অথবা এই যে ধরেন সামনে একটা বাপেক্সের মানে পেট্রো বাংলা একটা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে প্রশ্ন দেখে মনে হয় আল্লাহ কি, এত ইংলিশ তো কিছুই বুঝি না। বা ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, ব্যাংকের ইংলিশগুলো কিন্তু কম্পারেটিভলি বিসিএস থেকে ইংলিশটা একটু অন্য টাইপের হয়, মানে কঠিন বলবো না, মানে একটু ভকেব বেসড হয়। সো এটা দেখে আপনি হতাশ হয়ে গেছেন, আপনি প্রিপারেশন নেন এরকম। সো আমি যেটা করব সেটা হলো ইংলিশ প্রিপারেশন নেবে ইংলিশের মতো করে, যাতে বিসিএস কাভার করে, পিএসসি কাভার করে, ব্যাংক কাভার করে, অন্যান্য সকল পরীক্ষার প্রিপারেশন কাভার করে। বুঝতে পারছেন? অর্থাৎ আমার এখানে বেসিক লেভেল থাকবে, যে মানে মিডিয়াম লেভেলগুলো থাকবে, এবং প্রো লেভেলগুলো থাকবে, 3টা লেভেলেই আমরা কমপ্লিট করব এইভাবে। অর্থাৎ ইংলিশ প্রিপারেশন নেবো জাস্ট ইংলিশের মতো, এটা বিসিএস এর জন্য, ওইটা ব্যাংকের জন্য, ওইটা অমুক তমুক, এই সব কিছু না। বুঝতে পারছেন? সো আমার টার্গেট এরকম। সো আমি যেভাবে পড়াইতে চাই আপনাদেরকে এইভাবে পড়া, মানে আমি আশা করবো যে আপনারা এইভাবেই পড়বেন, আমার কথাগুলো শুনবেন, এবং রেগুলার পড়াশোনা করবেন, এবং কোশ্চেন করবেন। ক্লাসের বাইরে হোক, ক্লাসে হোক, ক্লাসের বাইরে হোক। ক্লাসের বাইরে দেখেন এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, বিভিন্ন মাধ্যম আছে, আমরা যোগাযোগ করতে পারি। ইভেন ফোন আছে, আমি আস্তে আস্তে আমরা ফোন নাম্বার দিয়ে দিব। সো যে কোনো সময় ফিল ফ্রি, যে কোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন। আমি হয়তো ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকলে আপনাকে আমি হয়তো বলবো যে আমি পরে ফোন ব্যাক করছি, বা ইয়ে করছি, বা পরে মেসেজ দিচ্ছি। তো ততটুকু পর্যন্ত একটু ধৈর্য ধরবেন, তাহলে দেখবেন যে প্রত্যেকে আপনাকে হেল্প করছে। সো এইটুকুই বলার ছিল, যে আপনি চাকরি প্রিপারেশন নিতে আসছেন মানে যে আপনি মানে প্রথমেই বাজিমাত করে ফেলবেন এরকম না। তবে আপনি যদি নিয়মিত পড়ালেখা করেন আপনি বাজিমাত করবেন, এটা ঠিক। অর্থাৎ চাকরিটা পেয়ে বাজিমাত করবেন। আর অনেক বন্ধুরা অনেক কিছু বলবে, অনেক বড় ভাইরা অনেক অবাস্তব কথাবার্তা বলবে, যে অমক কোচিং এ যাও, অমক তমক করে, ইয়ে করে, এগুলো দরকার নাই। একটা মানুষ যখন অনার্স পাশ করে বা ইউনিভার্সিটি লেভেল উঠে পড়ে, সার্টেন একটা মেধা হয়েই যায়। সত্য কথা। একটা জিনিস সেখানে আপনার আর আমার মধ্যে পার্থক্য কি জানেন? বয়স। বয়স আপনার থেকে আমি 10 বছরের বড়, আপনি 10 বছরের ছোট। তো আমি তো 10 বছর আগে চাকরি পাবো, এটাই তো স্বাভাবিক। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আর কোনো পার্থক্য নাই। জি আপনি স্যার, অনার্স পাস তাছাড়া করছেন, আমিও তো অনার্স পাস করছি। স্যার একটু ইংলিশটা দেখলে অবশ্য একটু ভয় ভয় লাগে, তো স্যার এটা না, নিয়ে একটু ভয় পাওয়ার, সমস্যা। আমি বলি যে জিনিসটা সব থেকে, ইংলিশটা সব থেকে আপনার সহজ সাবজেক্ট হবে, আপনি শুধু আমার কথা মাত্র চলেন। এবং আমি দেখেন এই যে শুরু তো করলাম আমরা, রেগুলার যখন মানে নেক্সট ক্লাসটা আমি হয়তো আরো কম্প্যাক্ট হবে, আরো বোল্ড হবে। সো সেক্ষেত্রে আজকের ক্লাসটা হঠাৎ করে আমি, মানে আমার ক্লাস নেওয়ার কোনো প্ল্যান ছিল না আসলে, হঠাৎ করে আমি প্ল্যান নিয়ে, এবং আজকে জানেন কিনা জানি না, ঢাকাতেই প্রচুর শীত পড়ছে, আমি অফিস থেকে আসার পথে কাতর হয়ে গেছি। জি মানে স্যার, আজকে, আমাদের এদিকে ঠান্ডা একটু বেশি আজকে। হ্যাঁ, ঢাকার বাইরে তো অবস্থা খারাপ। মানে আমি আজকে আহ, মানে সাধারণত আমি ওই ইয়েতে যাই, বাইক বাইক শীতকালটা কয়েকদিন ধরে বাইক অ্যাভয়েড করছে, আজকে হঠাৎ করে বাইকে গেছি, পুরো বাতাসটা আমার লাগছে। সো একটু ঘুমায় আমি উঠে আপনাদেরকে ক্লাস নিচ্ছি। সো নেক্সট ক্লাসগুলো আরো
কম্প্যাক্ট হবে, বোল্ড হবে, এবং আমি যা যা বলবো সে অনুসারে করবেন। এবং প্রথম থেকে আমরা একটু রিটেনের মতো প্রিপারেশন নেব, কারণ চাকরিটা তো দেবে রিটেন নাকি, বিসিএস হোক বা জি ব্যাংক স্যার। হোক, প্রিলি তো আপনি কোয়ালিফাই করবেন, রিটেন। সো রিটেন কিন্তু ওভারনাইট আপনি শেষ করতে পারবেন না। যারা বলে যে আমি 3 মাসে 2 মাসে রিটেন করব, তো বোকার স্বর্গে বাস করে। আর যারা আপনাদেরকে শেখায় যে 3 মাসে 2 মাসে কোর্স, তারা হলো আপনাকে বোকা বানাচ্ছে। সো আপনি প্রিলি পড়বেন, রিটেনের কতগুলো টেকনিক আছে, অর্থাৎ বেসটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। এটা কিছু না, এটা ডে বাই ডে অল্প 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 কিছু কাজ। আপনি প্রিলি পড়াটাই যদি একটু টেকনিক্যালি পড়েন, রিটেনের মতো করে পড়েন, তাহলে একই সাথে প্রিলি যেমন বোল্ড স্ট্রং প্রিপারেশন হবে, একই সাথে রিটেন প্রিপারেশন হবে। আর ব্যাংকে যারা অ্যাপ্লাই করবেন, আমি আবার বলি ব্যাংকের ইংলিশটা একটু ভকেব বেসড হয়। আমি বলে দিব, আলাদা করে বলে দিব যে কোন কোনগুলো, এগুলো এই মুহূর্তেই জানতে হবে এমন না। টেকনিক্যাল বিষয়গুলো আস্তে আস্তে ক্লাসের ফাঁকে ফাঁকে আমি সব বলে দিব। আর একটু করে বলে রাখি যে ব্যাংকের প্রিলি রেজাল্ট দেওয়ার 10 দিনের মধ্যে কিন্তু রিটার্ন হয়। যারা নতুন তারা জানেন না হয়তো, ব্যাংকের পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়। এবং এই যে 1550টা যে ফার্স্ট ক্লাস যে ইয়ে দিয়েছে, এত স্মরণকালে ব্যাংকে, কম্বাইন্ড ব্যাংকে কখনোই এত বেশি দেয় নাই। আমাদের সময়ে 600-700, মানে কম্বাইন্ড 10-12টা ব্যাংক মিলে 600-700 পোস্ট ছিল, 500-600। সো এই বছর ডাবল দিছে, ডাবলের বেশি দিছে। সো এটা কাজে লাগবেন। সামনে যে এক্সাম বড় বড় বিসিএস ব্যাংক বড় বড় যে এক্সামগুলো আছে, এগুলো অবশ্যই কাজে লাগাবেন। অন্যান্য যে ছোট ছোট এক্সামগুলো আছে, এগুলোও চেষ্টা করতে হবে। তবে বড় এক্সামে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনি পান না, 10টা চাকরি পাইলে অসুবিধা কি? তার মধ্যে আপনি একটা করলেন, যেটা ভালো লাগলো সেটা করলেন, অসুবিধা আছে কোনো? অসুবিধা না। আমার প্রিপারেশন হবে এরকম যে আমি 2-4-10টা চাকরি পাবো, তারপরে যেটা আমার ভালো লাগে আমি সেটা। আমার লজিক হলো, আপনি 10টা চাকরি পাইছেন, তার মধ্যে 5টা ফার্স্ট ক্লাস জব, আর ধরেন একটা পাইছেন আপনি হলো চতুর্থ শ্রেণীর জব, কিন্তু আপনার মনে হয় যে আমি ফার্স্ট ক্লাস জব করবো না, আমি চতুর্থ শ্রেণীর জবই করব। ঠিক আছে, ওয়েলকাম। কারণ কি, আপনি চাকরিটা পাইছেন, চাকরি পাওয়ার পরে ডিসিশন নিয়েছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু চাকরি না পাওয়াটাই সমস্যা আছে। আবার এটা ভাবেন না যে আমি এটা বলতে চাচ্ছি না যে চাকরি মানে জব ইজ এভরিথিং, এটা বোঝাচ্ছি না। তবে আমরা যারা অনেক মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমাদের একটা জব, বিশেষ করে গভর্নমেন্ট জব দরকার হয়। বিশেষ করে বাবা মা খুব আশা করে থাকে। সবার কথা বাদ দিলাম, বাবা মার কথা বলি। সো পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন হলো বাবা মার। যদি চিন্তা করেন আমি একটা চাকরি পাবো, একটা ইয়ে করবো, এবং আমার বাবা মা অন্তত চায়ের দোকানে যে আমার বাবা গল্প করবে যে আমার ছেলে অমুক জায়গায় চাকরি করে, যদি এই এই জিনিসটা ফিল করতে পারেন, তাহলে দেখবেন যে পড়াশোনা করবেন, এবং পড়াশোনা করলেই চাকরি পাবেন। আমার আমার নিজের ক্ষেত্রে বলি, আমি আমি চাকরি করতে চাইনি, কিন্তু এই মোটিভেশনটা খুব বড় বিষয় যে আমার বাবা আমাদের কাছে গল্প করবে, এ করবে যে আমার ছেলে 5-7টা চাকরি চেঞ্জ করছে। আমি প্রাইভেট ব্যাংকের এমটিও ছিলাম, এখান থেকে কয়েকটা প্রতিষ্ঠানে জব করে এখন মোটামুটি বলা যায় থিতু হয়েছি। আর ভালো লাগে না পরীক্ষা টরীক্ষা, যদিও এজ আছে, কিন্তু আর দিতে ভালো লাগে না। সো আমার বাবা যে বলতে পারে, এটাই তো অনেক কিছু। সো এইটাই মোটিভেশন। আজকের জন্য এতটুকু কথা। আর নেক্সট ক্লাসে কথা হবে, ইয়ে হবে, আমরা পড়বো, কথাও বলবো, পড়ার ফাঁকে ফাঁকে আমি সব ইয়েগুলো দিব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পরস্পরের সাথে কানেক্টেড থাকবো। আমাকে আপনারা একদম নির্দ্বিধায় ফেসবুক পারেন, হোয়াটসঅ্যাপ বলেন, যে কোনো জায়গায় আপনি জানাইতে পারেন, প্রবলেমগুলো জানাইতে পারেন। আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তার ঠিক ফার্নিচার আছে, এবং কোন নাউন হবে? কোনটা কোনটা? ফার্নিচার হ্যাঁ, চোখ বন্ধ করে আনকাউন্টেবল নাউন, চোখ বন্ধ করে ফার্নিচার, বুঝতে পারছেন? না এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই নাউন গুলার ক্ষেত্রে কমন নাউন হবে না ম্যাটেরিয়াল নাউন হবে? আচ্ছা, প্রথম কথা হলো ফার্নিচার তো আর কমন নাউন হবে না, এটা হলো ম্যাটেরিয়াল নাউন হবে। না, ম্যাটেরিয়াল নাও। হ্যাঁ, উড থেকে, তো এটা ম্যাটেরিয়াল নাউন জি হবে। তার তো সোপ, হ্যাঁ, সোপ আনকাউন্টেবল নাউন, 100% আনকাউন্টেবল নাউন। এখন কি আপনি ওই দৃষ্টিকোণ থেকে বলছেন? ওই দৃষ্টিকোণ থেকে বললে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।